তো আমাদের মূল ক্লাসে চলে যাওয়ার আগে আমরা এই গ্রন্থগুলো এবং এর লেখকগুলোর নামগুলো একটু জেনে নেই। আহ, এই চারটি গ্রন্থ থেকে আমাদের হচ্ছে প্রায় বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে গ্রন্থের নাম দিয়ে যে এই গ্রন্থের লেখকের নাম কি। তো প্রথম যেটি এখানে আছে, বাঙ্গালা ব্যাকরণ, মূলত বাংলা ভাষার বা ব্যাকরণের অংশটুকুর সহায়ক বই হিসেবে যেগুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, তন্মধ্যে এই বইগুলো অন্যতম। তো আমরা প্রথমেই দেখি বাঙ্গালা ব্যাকরণ এই গ্রন্থটির লেখকের নাম কি। এই গ্রন্থটির লেখকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মনে রাখবো, হ্যাঁ, বাঙ্গালা ব্যাকরণ। তারপরে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, এই গ্রন্থের লেখকের নাম কি? সুনীতি কুমার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার এ দুজন বাংলা ভাষা এবং সাহিত্যের অন্যতম ভাষাবিদ এবং লেখক। এছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরো একটি বই আছে, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি বই। আর শুধু ভাষার ইতিবৃত্ত যদি বলা হয়, শুধু ভাষার ইতিবৃত্ত, তখন এটির লেখক হচ্ছে ডক্টর সুকুমার সেন। সুকুমার সেন। অন্যদিকে আরো একটি বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ব্যাকরণ মঞ্জরি। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং এই বইয়ের লেখকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। ঠিক আছে, তো আমরা চারটি বই এবং তার লেখকের নাম জানলাম, এবং আমি নিশ্চিত আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই চারটি বইয়ের কোনো না কোনোটি থেকে আমাদের প্রশ্ন আসবে। তো আমরা একটু মনে রাখবো, বাঙ্গালা ব্যাকরণ এই গ্রন্থের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে সুনীতি কুমার। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষার ইতিবৃত্ত এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে ডক্টর সুকুমার সেন। এবং ব্যাকরণ মঞ্জরি এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে এনামুল হক। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনা থেকে আমাদের প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসেই। বলা যেতে পারে যে আজকের আলোচনা থেকে আমরা যে কোনো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুইটা কি একটা প্রশ্ন আমরা কমন পাবই। এবং এই টপিকসটা থেকে বিশেষ করে 11 থেকে 14 গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো এখন হচ্ছে, এই গ্রেডের চাকরির পরীক্ষাগুলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে লিখিত হচ্ছে, এবং এই লিখিত প্রশ্নের ধরনে আমরা দেখি যে আজকের এই টপিকসটা থেকে প্রশ্ন থাকেই। আমরা দেখতে পাচ্ছি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্ধি। সন্ধি বাংলা ব্যাকরণের খুবই চমৎকার একটা বিষয়, এবং এই শব্দটির অর্থ হচ্ছে আমরা জানি মিলন। এখন কিসের মিলন ঘটে মূলত সন্ধিতে? আমরা কমেন্টে জানাই, কিসের মিলন ঘটে? ধ্বনির। তার মানে সন্ধি হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, আমরা জানি যে বাংলা ব্যাকরণে চারটি বিষয় মূলত আলোচনা করা হয়, বা ব্যাকরণে চারটি বিষয় আলোচনা করা হয়। একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটি হচ্ছে শব্দ তত্ত্ব বা এটাকে রূপতত্ত্ব বলা হয়ে থাকে, একটি হচ্ছে বাক্যতত্ত্ব বা যেটাকে হচ্ছে পদক্রম বলা হয়ে থাকে, একটি হচ্ছে অর্থতত্ত্ব, এটাকে বাগর্থ বলা হয়ে থাকে। আচ্ছা, তো সন্ধি আসলে বিষয়টা কেন ঘটে? কারণ আমরা আমাদের উচ্চারণের সহজ প্রবণতার জন্য বা উচ্চারণের সহজবোধ্যতার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে পাশাপাশি দুটো ধ্বনিকে পরিবর্তন করে একটি ধ্বনিতে রূপান্তর করি। এই রূপান্তরিত ধ্বনিটাই মূলত হচ্ছে সন্ধি। ধরুন আমরা একটা শব্দ সশঙ্ক, সশঙ্ক একটা শব্দ, এখন এটাকে আমরা যখন উচ্চারণ করছি দ্রুত, তখন সেটাকে আমরা শশাঙ্ক না বলে আমরা বলছি শশাঙ্ক। তাহলে এই যে
পরিবর্তিত যে রূপটা বা রূপান্তরিত যে রূপটা দ্রুত উচ্চারণের ফলশ্রুতিতে ঘটছে, সেটি মূলত হচ্ছে সন্ধি। তাহলে সন্ধি কি সেটা আমরা জানলাম, এবং সন্ধি শব্দের অর্থ কি সেটা জানলাম। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সেটিও আমরা আমরা জানলাম। এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক যে জ্ঞানগুলো সেগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে। এখন এই যে আমরা এত এত বিষয় নিয়ে পড়াশোনা করছি, আমরা এত এত বিষয় জানতেছি, আসলে আমাদের চাকরির পরীক্ষার জন্য এত কিছু আসলে আমাদের জানার দরকার নাই। যেটুকু আমাদের আসলে জানার দরকার, আমরা শুধু সেইটুকুকেই ভালোভাবে রপ্ত করতে পারলে, আত্মস্থ করতে পারলে আমাদের হচ্ছে তাতেই চলবে। মুখস্থ নয়, আমাদেরকে আত্মস্থ করতে হবে, যেন আমরা যেখান থেকে প্রশ্ন আসুক আমাদের জানার উত্তরগুলো আমরা যেন ঠিক করতে পারি। চাকরির পরীক্ষায় আমরা কোনোভাবেই নেগেটিভ মার্কিং করব না। নেগেটিভ হচ্ছে চাকরির পরীক্ষার জন্য ভয়ঙ্কর লেভেলের নেগেটিভ। সো আমরা উত্তর করার সময় সবসময়ই হচ্ছে যেটা জানি সেটা 100টা থেকে যদি আমি 60টা জানি, তাহলে আমরা 60টা অ্যান্সার করব। যদি আমি 70টা জানি, আমি 70টা অ্যান্সার করব। প্রশ্ন সহজ হয়েছে দেখে আমি আরো বেশি বেশি অ্যান্সার করব, এই জিনিসটা করা যাবে না। লোভ আকাঙ্ক্ষা, এই জিনিসটা থেকে নিজেকে সংযত রাখতে হবে। তো যাই হোক, আমরা সন্ধির মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে আমরা একটু বাংলাদেশ সিভিল সার্ভিসে আসা সন্ধি থেকে প্রশ্নগুলো একটু দেখি। সন্ধি বাংলা সিভিল সার্ভিসের একটি নির্ধারিত টপিকস বাংলা ব্যাকরণ অংশের সিলেবাসে। তো আমরা দেখি যে 35তম বিসিএসে একটি প্রশ্ন এসছে সন্ধি থেকে, 36তম বিসিএসে একটি প্রশ্ন এসছে সন্ধি থেকে, 38তমতে একটি প্রশ্ন এসছে, 39তমতে একটি প্রশ্ন এসছে, 44তমতে একটি প্রশ্ন এসছে। তারপরে আমরা দেখতে পাই যে 46তম বিসিএসেও একটি প্রশ্ন এসেছে। তার মানে মোটামুটি যে সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো হচ্ছে সবগুলোতেই সন্ধি থেকে একটি করে প্রশ্ন থাকছে। তার মানে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু সন্ধির মূল আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটু শব্দ সম্পর্কে জেনে নিই, যেহেতু সন্ধির সাথে শব্দের একটা সম্পর্ক রয়েছে। তো শব্দ সম্পর্কে আমরা জানি, তাই না? শব্দ, শব্দ কাকে বলে? শব্দ কাকে বলে আমরা জানি যে শব্দ হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি, এটাকে আমরা শব্দ বলি। মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা শব্দ বলি। তাহলে ধ্বনি কি? ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ। কণ্ঠ নিঃসৃত আওয়াজটা হচ্ছে ধ্বনি। আর শব্দ কি? মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি। অন্যদিকে আমি যদি বলি বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা ধ্বনির সাংকেতিক চিহ্নটাকে আমরা মূলত বর্ণ বলি। আমরা মুখে যে ধ্বনিটা উচ্চারণ করছি সেটি যখন আমরা লিখিত প্রকাশ করি তখন সেটাকে আমরা বর্ণ বলি। বোঝা যাচ্ছে কথা? শব্দ, ধ্বনি, বর্ণ, এটার যে ডিফারেন্সটা বা পার্থক্যটা সেটা আমরা বুঝতে পারতেছি নিশ্চয়ই, তাই না? একটু কমেন্টে জানাই। সুমি, হালিমা, নিজুম, মুহসিনা। ওকে, আচ্ছা। এগুলো একেবারে মৌলিক, এই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন, যার কারণে আমরা এই ব্যাপারগুলো একটু আলোচনা করি। এবার আমরা আসি যে এই যে একটা শব্দ গঠন হয়, একটা শব্দ যে আমরা গঠন করি, এই শব্দ গঠনের কিছু প্রক্রিয়া রয়েছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ লিখিত যে কোনো পরীক্ষার জন্য, সেটা সিভিল সার্ভিসের পরীক্ষা হতে পারে বা যে কোনো পরীক্ষা হতে পারে। শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি আলোচনা করো। তো শব্দ গঠনের কিছু প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়া মূলত হচ্ছে, প্রধান প্রক্রিয়া হচ্ছে 4টি। তো সন্ধি কি শব্দ গঠনের একটা মৌলিক প্রক্রিয়া বা প্রধান প্রক্রিয়া? উত্তর কি বলবো আমরা, হ্যাঁ নাকি না? দেখি। সাজেদা, হালিমা, নো, ফারহা। ওকে, তারপর আর কেউ?
মানে সন্ধিটা কি শব্দ গঠনের কোনো মৌলিক প্রক্রিয়া কিনা? না। ভেরি গুড। ওকে শাকিল, না না, নিজুম না। রাইট, সন্ধি শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া না। তাহলে শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া আসলে কোনগুলা? একটা হচ্ছে উপসর্গ, আমরা উপসর্গ সম্পর্কে জানি। একটা হচ্ছে সমাস, সমাস নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। একটি হচ্ছে প্রত্যয়, আর একটি হচ্ছে শব্দ দ্বৈত বা যেটাকে শব্দ দ্বিত্ব বলা হয়ে থাকে। এই চারটি মূলত শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া। এছাড়াও শব্দ গঠিত হয়, নতুন শব্দ গঠিত হয় সন্ধি বিভক্তি যোগে, বা অন্য ভাষা থেকে শব্দ ধার করার মাধ্যমেও নতুন শব্দ গঠিত হতে পারে। তাহলে আমরা শব্দ গঠনের কিছু প্রক্রিয়া জানলাম। কি কি প্রক্রিয়া আমরা একটু কমেন্টে জানাই। শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া চারটি। চারটি কি কি? একটি হচ্ছে উপসর্গ, একটি হচ্ছে সমাস, একটি হচ্ছে প্রত্যয়, একটি হচ্ছে শব্দ দ্বৈত বা যেটাকে শব্দদ্বিত্ব বলা হয়ে থাকে। বুঝতে পেরেছি আমরা? ওকে। আচ্ছা, এখন আমরা শব্দ গঠনের প্রক্রিয়া জানলাম, আমরা শব্দের সংজ্ঞা জানলাম, ধ্বনির সংজ্ঞা জানলাম, বর্ণের সংজ্ঞা জানলাম। এবার আমরা সন্ধির উদ্দেশ্য সম্পর্কে জানবো। সন্ধির উদ্দেশ্য আসলে কি? কারণ আমরা জানি যে সন্ধির উদ্দেশ্য মূলত হচ্ছে দুটো। একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। মাধুর্য মানে কি? মাধুর্য শব্দের অর্থ কি? সৌন্দর্য, যেটাকে আমরা বলি। তো স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, এটা একটা সন্ধির উদ্দেশ্য। আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আচ্ছা, আমরা প্রশ্নের উত্তর দেব আমরা ক্লাসের শেষে, যে সন্ধির মাধ্যমে শব্দ গঠন মৌলিক নয় কেন। তৌহিদ, আমরা হচ্ছে যে এটা নোট ডাউন করে রেখেছি, অসুবিধা নাই, আমরা আমাদের ক্লাসের শেষে আমরা সকল প্রশ্নের উত্তর দেব। তো সন্ধির উদ্দেশ্য দুটো, একটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। ঠিক আছে, তাহলে আমরা একটু মনে রাখবো যে সন্ধির উদ্দেশ্য হচ্ছে কয়টা। সবাই একটু কমেন্টে জানাই। তৌহিদ, শাকিল, রুমি, দুইটা। ভেরি গুড সাজেদা, দুইটা। ওকে, সন্ধির উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। ভেরি গুড। ওকে, তো আমরা এখন একটু পার্থক্য জানবো, যে সন্ধি ও সমাস এর পার্থক্যটা কি, মৌলিক পার্থক্যটা একটু জানবো। অনেক ধরনের পার্থক্য হইতে পারে, কিন্তু এখানে মৌলিক যে পার্থক্যটা সন্ধি এবং সমাসের মধ্যে, সেটি হচ্ছে সন্ধি দিয়ে মূলত ধ্বনির মিলন ঘটে, দুটো ধ্বনির। আর সমাস হলো দুই বা ততোধিক পদের মিলন। এখন পদ আর ধ্বনি, এটার মধ্যে পার্থক্য বুঝতে হবে আমাদেরকে। পদ কি? হচ্ছে একটা বাক্যের অন্তর্গত যে শব্দগুলো থাকে সেটাকে আমরা পদ বলি, তাই না? বাক্যের অন্তর্গত শব্দটাকে, একটা বাক্যের মধ্যে ব্যবহৃত যে শব্দটা, সেই শব্দটা কিন্তু আর শব্দ থাকে না, সেটা নাম হয়ে যায় কি? পদ। তার মানে সমাস হচ্ছে দুই বা ততোধিক পদের মিলন ঘটে, দুটোই মিলন ঘটায়। একাধিক পদের এক পদীকরণের ব্যাপারটা হচ্ছে মূলত সমাসে, আর দুটো ধ্বনির মিলন ঘটে মূলত সন্ধিতে। তাহলে সন্ধি এবং সমাসের মৌলিক পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি সন্ধি এবং সমাসের মৌলিক পার্থক্যটা। ভেরি গুড, আমাদের রেসপন্স করতে হবে। নাহিদা আক্তার, অরুণী, সাজিদা, ফারহা, উর্মি। আর বাকিরা কই? বাকিরা কি ঘুমায় গেছে নাকি ঘুম ঘুম ভাব? ঘুমাইলে হবে না, হ্যাঁ। ওই যে ওমর খৈয়ামের একটা রুবাই আছে না, যে ঘুমিয়ে কেন দিন কাটাস, কইল ঋষি স্বপ্নে মোর, আনন্দগুলি প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর, ঘুম মৃত্যুর যমজ ভাই, তার সাথে ভাব করিস নে, ঘুম দিতে ঢের পাবি সময়, কবরে তোর জনম ভোর। বোঝা গেছে? ওকে, ঘুমাইলে চলবে না। তাহলে আমরা জানলাম সন্ধি এবং সমাসের মৌলিক পার্থক্য। এখন আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই যে যে সকল সন্ধিবদ্ধ শব্দ সমাস বা প্রত্যয় সাধিত। তার মানে সকল সন্ধিবদ্ধ শব্দই মূলত হচ্ছে সমাস বা প্রত্যয় সাধিত। হয় সেটা প্রত্যয় সাধিত হবে, না হয় সেটা সমাস সাধিত হবে। এখন ব্যাপারটা কিরকম একটু বুঝি। যেমন ধরো আমি বললাম বিদ্যালয় শব্দটা, তাহলে এটা একটা সন্ধিবদ্ধ শব্দ, বিদ্যালয়। এখন এই যে বিদ্যালয় শব্দটা আমি বললাম, বিদ্যালয় শব্দটা কিন্তু হচ্ছে একটা সমাস সাধিত শব্দ।
মানে সন্ধিবদ্ধ কিন্তু সেটা সমাস সাধিত। আবার যদি বলি হচ্ছে নয়ন শব্দটা অথবা শয়ন শব্দটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই যে নয়ন শব্দটা বললাম, এখানে যে অন প্রত্যয়টা আছে সেটা হচ্ছে মানে যার কারণে এটাকে আমরা বলি প্রত্যয় সাধিত শব্দ। বোঝা গেল কথা? তাহলে সকল সন্ধিবদ্ধ শব্দ সমাস বা প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এর উল্টোটা কি? এটা বাংলা একাডেমির কথা, হ্যাঁ। সকল সন্ধিবদ্ধ শব্দ সমাস সাধিত শব্দ বা প্রত্যয় সাধিত শব্দ। এর উল্টোটা কি? এটা উল্টোটা হচ্ছে যে তাহলে সকল সমাস সাধিত শব্দ কিন্তু সন্ধিবদ্ধ না। বোঝা গেল কথা? মানে সকল সন্ধিবদ্ধ শব্দ সমাস বা প্রত্যয় সাধিত হবেই, মাস্ট হবে, কিন্তু সকল সমাস সাধিত শব্দ কি না? সন্ধিবদ্ধ না। বোঝা গেল কথা? ইয়েস অর নো? বুঝতে পেরেছি পারহা? বুঝতে পেরেছিস? শুধু পারহা, এই সুমি ওরাই কমেন্ট করে, আর বাকিরা কই? ওকে, বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। আমার কথা একদম বোঝা যাচ্ছে তো, তাই না? সহজ লাগতেছে বিষয়টা? বেসিক গুলো একটু জানি, তারপরে যখন আমরা একটু গভীরে প্রবেশ করব তখন আমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে? ভেরি গুড। ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে সন্ধ্যের একটু ক্লাসিফিকেশনে যাই। ট্র্যাডিশনাল বইগুলোতে বেসিক্যালি হচ্ছে যে ক্লাসিফিকেশন গুলো দেখানো হয়েছে, সেই বিষয়গুলো একটু না জানলে কেমন কেমন মনে হয় আমাদের কাছে, একটু জানি। তো শব্দের উৎস অনুসারে সন্ধিকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। শব্দের উৎস অনুসারে একটি হচ্ছে তৎসম সন্ধি আর একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। ঠিক আছে? এই তৎসম সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর খাঁটি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন দেখো, বাংলা ব্যাকরণ আসলে আমাদের কাছে কঠিন লাগে কেন? কেন কঠিন লাগে? কে বলতে পারবে যে বাংলা ব্যাকরণটা আমাদের কাছে কঠিন লাগে কেন? তার থেকে ইংরেজিটা আমাদের কাছে সহজ মনে হয় কেন? এর পেছনে কারণটা কি, আসলে মূল কারণটা কি? বুঝে না পড়ে না, মুখস্থ করি। না, আসলে বুঝে না পড়ে মুখস্থ করি। ওকে, আর কেউ কোনো অ্যান্সার দেবা যে বাংলা ব্যাকরণ আসলে আমাদের কাছে কঠিন মনে হয় কেন? এটার পেছনে কারণটা কি, বা বাংলা ব্যাকরণ নিয়ে এত বিতর্ক কেন আসলে? মূলত বাংলা ব্যাকরণের বেশিরভাগ অংশটাই মূলত হচ্ছে সংস্কৃত থেকে আসা। সংস্কৃত ভাষাটা মূলত হচ্ছে একটা গাম্ভীর্যপূর্ণ ভাষা, দুর্বোধ্য, কঠিন। মূলত আমাদের ব্যাকরণটা হচ্ছে যে সংস্কৃত ঘেঁষা। তো এই সংস্কৃত ঘেঁষা হওয়ার কারণে মূলত হচ্ছে আমাদের কাছে অনেক দুর্বোধ্য মনে হয়। আমরা যে ব্যাকরণ পড়ি, এই ব্যাকরণটা আসলে মানে হচ্ছে সত্যি বলতে কি আমাদের নিজস্ব ব্যাকরণ না। এটা সংস্কৃতেরই একটা ব্যাকরণের রূপান্তর আমরা বলতে পারবো। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলা যেগুলা, যেমন ধরো সমাস, যেমন ধরো হচ্ছে প্রত্যয়, এই যে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা টপিকস এর আলোচনায় মূলত হচ্ছে সমালোচনায় সবচেয়ে বেশি হয়। বিভিন্ন পরীক্ষায় আমরা দেখি যে কোথাও সেটা বহুব্রীহি, কোথাও সেটা কর্মধারয়, এ ধরনের একটা বিতর্কের সৃষ্টি হয়। এর পেছনের একটাই কারণ, সেটি হচ্ছে যে এই দুটো টপিকস দুটোই হচ্ছে মূলত সংস্কৃতের ব্যাকরণের টপিকস। যার কারণে মূলত হচ্ছে এই বিতর্কটা তৈরি হয়। তো আমাদের বর্তমান যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, যেটা নবম দশম শ্রেণীর যে নতুন ব্যাকরণ বই যেটা, এই বইটা মূলত হচ্ছে কিছুটা সংস্কৃত থেকে কিছুটা দূরে রেখে, সংস্কৃত ভাষাটাকে কিছুটা দূরে রেখে বা সংস্কৃতের জটিলতাটাকে কিছুটা দূরে রেখে এটা প্রণয়ন করা হয়েছে। যার কারণে এখানে যে আলোচনাটুকু আছে সেই আলোচনাটুকুর সাথে পুরাতন যে ব্যাকরণের বইটা ছিল নবম দশম শ্রেণীর, সেখানে কিছুটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি যে নবম দশম শ্রেণীর যে বইটা এখন আছে, এই বইটা মানে হচ্ছে যে অনেকটা স্ট্যান্ডার্ড একটা জায়গা নিতে পেরেছে, আরো এটা নিয়ে কাজ করার সুযোগ আছে এবং কাজ করবে। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টের একজন স্যার এই নবম দশম শ্রেণীর নতুন যে বইটা সেটার নিয়ে হচ্ছে তিনি কাজ করেছেন। তারেক মঞ্জুর স্যার কাজ করেছেন, শরৎচর সরকার স্যার কাজ করেছেন। তো যাই হোক, আমরা তাহলে ক্লাসিফিকেশনটা জানলাম যে শব্দের উৎস অনুসারে সন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তৎসম সন্ধি আর একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। আসলে এখন সংস্কৃত থেকে আসা যে ভাষাটা, এখন সংস্কৃত থেকে আসা ভাষাটা তো অবিকৃত অবস্থায় আছে, তাই না?
অবিকৃত, মানে সেটা যেমন আছে তেমনই আছে, কিছু কিছু জায়গা কিছু কিছু পরিবর্তিত হয়েছে, কিছু কিছু জায়গা যেমন আছে তেমনই আছে। যেমন চন্দ্র শব্দটা যেমন আছে তেমনই আমরা ব্যবহার করি। এখন সংস্কৃত থেকে আসুক, ইংরেজি থেকে আসুক, হিন্দি থেকে আসুক, যে জায়গায় আসুক, সেই জায়গা থেকে, যেখান থেকে আসুক, এটা তো বাংলা। এখন এটাকে বাংলা হিসেবে নিলেই তো হয়। কেন সেটাকে আবার তৎসম, এটা খাঁটি বাংলা, এটা হচ্ছে যে এটা অমুক তমুক, এত কিছুর আসলে হচ্ছে যে মাথা নষ্ট করে দরকার নেই। তো সেই জায়গা থেকে তৎসম সন্ধি, খাঁটি বাংলা সন্ধি যাই বলি না কেন, আমরা বলবো যে সন্ধি তিন প্রকার। সহজ কথা, সন্ধি কয় প্রকার? একদম সিম্পল, সন্ধি হচ্ছে তিন প্রকার। খাঁটি বাংলা সন্ধি, তৎসম সন্ধি, মানে হচ্ছে যে এত ক্লাসিফিকেশনের দরকার নাই, সহজ ব্যাপার, সহজভাবে মনে রাখার চেষ্টা করব। সেটি হচ্ছে, সন্ধি হচ্ছে তিন প্রকার। সহজ কথা বোঝা গেল, কথা বুঝতে পেরেছি? সন্ধি কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন অনেকে বলবে যে বিসর্গ, এই ব্যাপারটা হচ্ছে মূলত খাঁটি বাংলা, খাঁটি বাংলায় হয় না, খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি হয় না। আরে ভাই, খাঁটি বাংলা বিসর্গ সন্ধি হয় না, এখন আবার কোনটা খাঁটি বাংলা? আমি যে নীরব শব্দটা বলতেছি, এখন এটা কি বাংলা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত না? আমি যে নীরব শব্দটা বলতেছি, এটা কি বাংলা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত না? আমি যে দুরবস্থা শব্দটা বলতেছি, এটা কি বাংলা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত কি না? তোমরাই বলো। যে আমি দুরবস্থা শব্দটা বলতেছি, এটা কি বাংলা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত। তো এটাকে মানে হচ্ছে যে খাঁটি বাংলা বলা যাবে না, এটা বিসর্গ সন্ধি। মানে হচ্ছে যে এত কিছু তো দরকার নাই আসলে। সন্ধি তিন প্রকার, আমরা এটাই জাস্ট মনে রাখবো: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সহজ কথা। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার মূল আলোচনায় চলে যাব। আমাদের মূল আলোচনায় আমরা মূলত তিনটি সন্ধি নিয়ে আলোচনা করবো: একটি হচ্ছে স্বরসন্ধি, একটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে? ওকে। তো এই সন্ধিগুলো থেকে আমরা যেন লিখিত পরীক্ষার প্রশ্ন আসলেও আমরা উত্তর করতে পারি, এবং এমসিকিউ আসলেও যেন আমরা কোনো ধরনের বিভ্রান্তি ছাড়া, কনফিউজ হওয়া ছাড়া আমরা যেন উত্তর করতে পারি, সে বিষয়টা হচ্ছে যে আমরা একটু দেখার চেষ্টা করব। জি, হাফসা আক্তার, মুস্তাক, ওকে, নিজম, ওকে, ফৌজিয়া, ইনফিনিক্স, ওকে, ইনফিনিক্স, তারপরে হচ্ছে যে সোনিয়া, আরিয়া, আমরা শুনতে পাচ্ছি তো, তাই না? ওকে। তো স্বরসন্ধি বলতে আমরা আসলে কি বুঝি? স্বরসন্ধি বলতে আমরা আসলে কি বুঝি? যেটা মূলত হচ্ছে আমাদের যে স্বরধ্বনি গুলো আছে, সেই স্বরধ্বনির সাথে আরেকটা স্বরধ্বনি মিলনে যে সন্ধিটা হয়, সেটা স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি যেটা, সেটা হচ্ছে যে ব্যঞ্জনে ব্যঞ্জন হইতে পারে, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হইতে পারে, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি হইতে পারে। অর্থাৎ একটা না একটা ব্যঞ্জন ধ্বনি থাকবেই, সেটা সেটা দুইটাও ব্যঞ্জন ধ্বনি হইতে পারে, আবার একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি হইতে পারে, কোনো অসুবিধা নাই। বোঝা গেল কথা? ওকে। তো আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখি মানে নিয়ম। আমরা হচ্ছে যে কিছু বিষয় দেখার আগে আমরা হচ্ছে যে একটু দেখি যে সন্ধিতে আমরা দেখব দুটো অংশ, মানে ভাঙলে, বিচ্ছেদ করলে, যদি এটা ডিভোর্স ঘটায় ফেলে, তাহলে ডিভোর্স মানে হচ্ছে যে মানে কি, বিচ্ছেদ, তাই না? তো একটা সন্ধিবদ্ধ শব্দটাকে যখন আমরা বিচ্ছেদ ঘটাই, তখন সেটা আলাদা হয়ে যায়। যখন আলাদা হয়ে কয়টা অংশ হয়? দুইটা অংশ হয়। তো এই দুইটা অংশ আমরা দেখব যে দুইটা অংশের মধ্যে প্রথম অংশে কি আছে, প্রথম অংশের শেষে কি আছে, এবং দ্বিতীয় অংশের শুরুতে কি আছে, সেটা হচ্ছে যে আমাদের একটু দেখা গুরুত্বপূর্ণ। আমরা যখন বন্ধনটা করব বা মিলনটা ঘটাবো তখন। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ সন্ধিবদ্ধ শব্দটাকে যখন আমরা বিচ্ছেদ ঘটাবো, তখন সেটার শেষে কি আছে, কোন ধ্বনি উচ্চারিত হচ্ছে, স্বরধ্বনি নাকি ব্যঞ্জন ধ্বনি, পাশাপাশি দ্বিতীয় অংশের প্রথম অংশে অর্থাৎ প্রথমে কি উচ্চারিত হচ্ছে, স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে নাকি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেটা আমাদের একটু জানাটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ বিচ্ছেদ থেকে আবার যদি আমরা চাই সেটাকে হচ্ছে মানে আহ মীমাংসা ঘটাইতে বা মিলন ঘটাইতে, তাহলে সেক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে। তো আমরা একটা তথ্য জানি এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। সেটি হচ্ছে যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন। সমীভবন জিনিসটা কি? সমান ভবন, তাই না? মূলত হচ্ছে দুটো ভিন্ন ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে প্রভাবে যখন মানে হচ্ছে অল্প বিস্তর সমতা লাভ করে, পুরোপুরি না, কিছুটা হচ্ছে সমতা লাভ করে,
এখন সেটা কিরকম, যেমন ধরো একটা শব্দ বললাম, সেটা হচ্ছে যে পক্ষ শব্দটা বললাম, হ্যাঁ, বা জন্ম শব্দটা বললাম। তাহলে এই যে আমরা যখন মানে হচ্ছে যে এখানে দুটো ভিন্ন ব্যঞ্জনধ্বনি আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ব আছে, কিন্তু যখন আমরা মানে হচ্ছে উচ্চারণ করছি তখন সেটা আমরা কেমন উচ্চারণ করছি, দুটো মানে একই ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে পক্ষ। একই রকম ভাবে আমরা যখন হচ্ছে যে মানে হচ্ছে যে জন্ম, ন ম দুটো প্রায় একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করছে, অল্প বিস্তর সমতা লাভ করছে, এটাকে বলা হয় সমীভবন। তাহলে বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত হচ্ছে সমীভবনের নিয়মে হয়ে থাকে। ওকে, এই তথ্যটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে তৎসম সন্ধি জিনিসটা তো জেনেছি। তৎসম মানে সংস্কৃত, মানে হচ্ছে যে সংস্কৃত শব্দ যেটা অবিকৃত অবস্থায় আছে সেটা, এটা মূলত সংস্কৃতের নিয়ম অনুসারে হয়ে থাকে। মূলত আমরা মানে এত প্যাঁচ গোছে যাব না, আমরা সরাসরি মনে রাখবো যে সন্ধি তিন প্রকার, তৎসম সেটা নাকি হচ্ছে বাংলা সেটা দরকার নেই। সন্ধি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। সহজ কথা, একদম সিম্পলি আমরা এই ব্যাপারটাই মনে রাখবো এবং এই অনুযায়ী হচ্ছে যে আমরা প্রস্তুতি নেব। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি, জি অথবা না, ইয়েস অর নো? হাফসা আক্তার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার মূল আলোচনায় যাই। স্বরসন্ধির আমরা হচ্ছে নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব, বিসর্গ। ঠিক আছে, তাহলে স্বরসন্ধির মানে কি আমরা তো বুঝতে পেরেছি, মানে হচ্ছে দুই জায়গায়, অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, আমরা যখন বিচ্ছেদ ঘটাবো প্রথম অংশ দ্বিতীয় অংশ, প্রথম অংশের শেষে এবং হচ্ছে দ্বিতীয় অংশের শুরুতে, মানে হচ্ছে কি হবে, স্বরধ্বনি হবে। তাহলে সেক্ষেত্রে সেটা হবে স্বরসন্ধি। বোঝা গেল কথা, বুঝতে পেরেছি? ওকে, তো আমরা জানি যে বাংলা স্বরধ্বনিতে 11টি ধ্বনি রয়েছে, এর মধ্যে 10টি ধ্বনির কার চিহ্ন রয়েছে এবং একটি ধ্বনির কোনো কার চিহ্ন নেই। সেটি কোন ধ্বনি আমরা কমেন্টে জানাই। সেটি হচ্ছে অধ্বনিটা, যেটাকে কি বলা হয়, একটা নীলিন বর্ণ বলা হয়, যেটা প্রত্যেকটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে অন্তর্ভুক্ত আছে। বোঝা গেল কথা? ওকে, তাহলে এই যে আমি ক শব্দটা বললাম, এখন ওই ক শুধু কি ক আছে এখানে? না, ক এর সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, তার মানে অটা হচ্ছে নীলিন বর্ণ। হ্যাঁ, ভেরি গুড। ওকে, শাকিল, হাফসা, হালিমা, বা আমরা তো সবই জানি পড়াশোনাটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং, তাই না? পড়াশোনা খুব ইন্টারেস্টিং ব্যাপার আসলে। মানে হচ্ছে এবং যারা হচ্ছে মনে করো নতুন প্রিপারেশন নিচ্ছ, তো সেই জায়গা থেকে নতুন নতুন তথ্য জানতেছো, বাংলাদেশ বিষয়াবলীর, আন্তর্জাতিক বিষয়াবলীর, জিও পলিটিক্স সম্পর্কে জানতেছো, অনেকের কিন্তু খুবই ব্যাপারটা মজার লাগতেছে। তাহলে এই মজাটাকে কন্টিনিউ করতে হবে, হ্যাঁ, আনন্দের সাথে পড়তে হবে, আনন্দের সাথে খাইতে হবে, আনন্দের সাথে হচ্ছে দৌড়াইতে হবে, সবকিছু করতে হবে আনন্দের সাথে। তাহলেই দেখা যাবে যে সব জায়গায় শুধু আনন্দ আর আনন্দ। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো আমরা স্বরসন্ধির কিছু উদাহরণ এখানে আছে, যেমন হিমালয়, আমরা হিমালয়ে যাব। আচ্ছা, হিমালয়, এখানে হিম যোগ আলয়, এখানে একটা অ আছে, এখানে একটা আ আছে, এখন অ আ মিলে কি হয়ে যাচ্ছে, আ হচ্ছে। এখন এই যে এগুলো রুলস, আসলে এই ধরনের রুলস গুলা মানে হচ্ছে খুব বেশি কার্যকর না। সবচেয়ে বড় যে কার্যকর জিনিসটা সেটা হচ্ছে যে চর্চা, প্র্যাকটিস। প্র্যাকটিস ম্যাক্স এন্ড পারফেক্ট। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি হচ্ছে যে মানে কোশ্চেন সলভ করবা, তত হচ্ছে তোমার কাছে এগুলা দুধ ভাত মনে হবে, মানে খুবই সহজ, সিম্পল মনে হবে। বোঝা গেল কথাটা? তার মানে মানে হচ্ছে একই পড়া, মানে আমি বারবার পড়বো, তাহলেই আমি সেই ব্যাপারটা আত্মস্থ করতে পারবো। তাহলে পড়ে মানে হচ্ছে যে ভুলে যায় কে কে, কার ভুলে যাওয়ার রোগ আছে একটু কমেন্ট করে তো দেখি, একটু দেখি কার কার ভুলে যাওয়ার রোগ আছে। মানে আমরা ভুলে যাই, পড়ি আর ভুলে যাই, পড়ি আর নাহিদা আক্তার, আমার, আমি, 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 আমি। ওকে, ভেরি গুড। আর কে? আমার, ইনফিনিক্স হট 20i টু এভরিওয়ান। ওকে, শাকিল টু এভরিওয়ান, ফৌজিয়া, ওকে, সুমি, আমি, আমার, আমার। বাহ বাহ বাহ, সাধু সাধু। ওকে, আচ্ছা, তার মানে আমরা যারা ভুলে যাচ্ছি, পড়তেছি ভুলে যাচ্ছি, তারা আসলে ঠিক ট্র্যাকে আছি, আমরা কিন্তু রাইট। ভেরি গুড, আমি এটাই দেখতে চেয়েছি। ওকে, তার মানে যারা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি তারা কিন্তু ঠিক জায়গায় আছে,
তার মানে আমি পড়তেছি, না পড়লে তো ভুলার কোনো চান্স নাই, তার মানে আমি পড়াশোনার মধ্যে আছি। তো পড়াশোনার কৌশলটা হবে এরকম যে আমি পড়বো, ভুলে যাব, আমি পড়বো, ভুলে যাব, আমি পড়বো, ভুলে যাব, আমি পড়বো, মনে থাকবে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি, আইনের এক ধারা পড়লে আরেকটা ভুলে যায়। হ্যাঁ, আইন জিনিসটাই জটিল। আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে কথা। ওকে, ঠিক আছে। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির সম্পর্কে আমরা জেনেছি, ব্যঞ্জন সন্ধি সম্পর্কে জেনেছি, এটার আলাদা করে দরকার নাই। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি এটার একটু ডেফিনেশনটা জানি। বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনের মিলন, মূলত স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির যে মিলন ঘটে সেটাকে আমরা বিসর্গ সন্ধি বলি। তো বিসর্গের পর মূলত এই যে দুটা বর্ণ আছে, এই দুইটা বর্ণ থাকলে বিসর্গটি তালব্যস্য হয়। ঠিক আছে, ওকে। নি বিসর্গ যোগ চয়, নিশ্চয়। বুঝা গেল কথা? ওকে, বিসর্গের পরে যদি এই যে চ আরেকটা যদি এটা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে, মানে হচ্ছে যে বিসর্গের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তালব্যস্যটা হবে। বোঝা গেল কথা? ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম। এবার আমরা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো যেটা আমাদের একটু জানা উচিত। সেটি হচ্ছে স্বরসন্ধি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃসন্ধি আর একটা হচ্ছে অন্তঃসন্ধি। এই দুইটা সম্পর্কে আমরা জানি, একটা বহিঃসন্ধি আর একটা অন্তঃসন্ধি। ভেরি গুড। বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধি সম্পর্কে জানি না? ওকে, জি, ওকে, শাকিল টু এভরিওয়ান। ওকে, এন্ড বহিঃসন্ধি জিনিসটা কি? বহিঃসন্ধি জিনিসটা কি? বহিঃসন্ধি জিনিসটা হচ্ছে যে ভিন্ন শব্দের, বহি মানে কি, বাহির, তাই না? মানে ভিন্ন শব্দের মধ্যে যে সন্ধিটা হবে সেটি হচ্ছে বহিঃসন্ধি। বোঝা যাচ্ছে কথা? এমন এখন দেখো যে বিদ্যালয়, এটা একটা সন্ধিবদ্ধ শব্দ। বিদ্যালয় উদাহরণটাই দেখাই। বিদ্যালয় একটা সন্ধিবদ্ধ শব্দ। এখন এই বিদ্যালয় শব্দটির মধ্যে এই দুইটা শব্দকে যদি ভাঙি, তাহলে একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয়। বোঝা গেল কথা? তাহলে এই যে বিদ্যা শব্দটা আছে, এই বিদ্যা শব্দটা একটা শব্দ, আবার আলয় শব্দটা আরেকটা শব্দ। হ্যাঁ, কথামৃত। বিদ্যা শব্দটা একটা শব্দ, আলয় শব্দটা আরেকটা শব্দ, তার মানে দুইটা ভিন্ন শব্দ। তার মানে ভিন্ন শব্দের মধ্যে যে সন্ধিটা হবে, বিদ্যালয় হয়ে গেল, যে সন্ধিটা হবে সেটাকে বলা হয় বহিঃসন্ধি। কি বলা হয় এটাকে? বহিঃসন্ধি। মানে যদি সেটা দুই জায়গায় স্বরসন্ধি থাকে আর কি। এখানে কি আছে? আ আছে, এখানে আ আছে। ওকে, তারপরে হচ্ছে অন্তঃসন্ধি। মানে কি? অন্তঃসন্ধি মানে হচ্ছে একই শব্দের মধ্যে যে সন্ধিটা হয়, অর্থাৎ একটা শব্দের মধ্যে যে সন্ধিটা হয় সেটা। যেমন ধরো আমি বলছি কি, একটা শব্দ বলি, যেমন নায়ক। হ্যাঁ, নাবিক, নায়ক শব্দটা বললাম, তাহলে নায়ক শব্দটা একটা শব্দের মধ্যেই সন্ধি, যেমন নই যোগ অক। ঠিক আছে, এখানে একটাই শব্দ আছে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি আমরা বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধির ডেফিনেশনটা? ইয়েস অর নো, তাড়াতাড়ি, ইয়েস অর নো। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, ইয়েস ইয়েস, ভেরি গুড, এটাই শুনতে চাই। হ্যাঁ, কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আমরা কি একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার, পড়া কি বুঝতে পারতেছি? ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ আরিয়া, ঠিক আছে, ওকে। ভাল লাগতেছে পড়তে? আরাম লাগতেছে? নাকি ঘুম আসতেছে পড়ার, মানে হচ্ছে শুনে? কোনটা? ঘুম আসতেছে? জি স্যার, ফৌজিয়া। ওকে, তাহলে বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধির বিষয়টা আমরা জানলাম, এটা আর আলাদা করে আর আলোচনা করছি না। মূলত একটা বিষয় আমরা একটু মনে রাখবো বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধি সম্পর্কে, সেটি হচ্ছে যে এই দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বহিঃসন্ধি কাকে বলে এবং অন্তঃসন্ধি কাকে বলে সেটা একটু গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় মনে রাখবো এখানে বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধি থেকে, সেটি হচ্ছে যে বহিঃসন্ধিটা মূলত হচ্ছে তোমার সমাস সাধিত শব্দ। হ্যাঁ, এটাই তথ্যটা একটু মনে রাখবো, সমাস সাধিত শব্দে বহিঃসন্ধিটা হয়। না স্যার, কি স্যার? আচ্ছা, হ্যাঁ, ভাল লাগে, ভালো লাগতেছে। ওকে, সমাসসাধিত শব্দটা হয় মূলত বহিঃসন্ধিতে, আর মানে হচ্ছে অন্তঃসন্ধিতে মূলত হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। যেমন ধরো এই যে নয়ন বললাম, নাবিক বললো, হ্যাঁ, নায়ক বললাম। ঠিক আছে, বোঝা গেল কথা? ওকে, এবার আমরা মূল জায়গায় চলে যাই। আমরা শুধু প্র্যাকটিস করব। হ্যাঁ, রুলস মুলস আসলে এগুলা মানে হচ্ছে যে আজাইরা জিনিস। হ্যাঁ, আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। প্র্যাকটিস আমাদের হচ্ছে যে এমন ভাবে করতে হবে যেন হচ্ছে আমরা আশা মাত্রই উত্তর করতে পারি। এখন কিছু লিখিত পরীক্ষার প্রশ্ন আসে যে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো, এই ধরনের প্রশ্ন আসে। তো বিশেষ করে 11 থেকে 14 গ্রেডের যে
চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো। কিছু কিছু 11 থেকে 14 গ্রেডে কিছু কিছু চাকরি খুবই ভালো, যেমন মানে হচ্ছে যে অডিটর পোস্ট গুলা, এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে 11 থেকে 14-র মধ্যেই থাকে। তারপরে হচ্ছে যে বিভিন্ন কর অঞ্চলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো, এগুলো খুবই মানে হচ্ছে মজার চাকরি, ডেস্ক জব, ভালোই। ওকে, আচ্ছা। তো লিখিতর জন্য আসলে মূলত হচ্ছে সন্ধির এই টপিকসটা একটু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কিছু শব্দ থাকে যে 5টা সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়, 10 মার্ক থাকে। তার মানে মানে এখানে কিন্তু 10-এ 10 উঠানো উঠানো কিন্তু সম্ভব। বোঝা গেল কথা? ওকে, তাহলে আমরা দেখি মূলত স্বরসন্ধির একটা বিষয়, সেটি হচ্ছে যে প্রথম অংশ, এখানে কি থাকবে? স্বরধ্বনি থাকবে। এখানেও হচ্ছে দ্বিতীয় অংশের শুরুতেও স্বরধ্বনি থাকবে, অর্থাৎ সেটা হতে পারে অ অথবা আ, এবং দ্বিতীয় অংশেও অ অথবা আ হতে পারে। এই দুইটা অংশের অ আ মিলে একটা আতে রূপান্তরিত হবে যখন সেটা বন্ধন হবে, মিলন ঘটবে তখন। যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ পাচ্ছি। উত্তর যোগ অধিকার, এখানে উত্তর, এখানে একটা অ আছে, আবার এখানে একটা সরাসরি তো অ দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তর যোগ অধিকার, অ যোগ অ মিলে কি হচ্ছে? আ হচ্ছে। তার মানে উত্তরাধিকার, এই যে মাঝখানের জায়গাটা আ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছি আমরা? বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? এরকম নর যোগ অধম, অযোগ অ মিলে আ, নরাধম। রত্ন যোগ আকর, রত্নাকর। হ্যাঁ, হিম যোগ আলয়, হিমালয়। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। ঠিক আছে, কথা যোগ অমৃত, কথামৃত। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। তারপর আরেকটা এখানে দেখি আমরা যে পরীক্ষা, এই শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কি হয়? পরি যোগ ইচ্ছা, এটা নিয়ে আমাদের একটু কনফিউজড হয় আমরা। পরি বানানটা কি রস্বই ইকার দিয়ে দেব নাকি দীর্ঘ ইকার দিয়ে দেব, সে বিষয়টা নিয়ে আমাদের একটু বিভ্রান্তি সৃষ্টি হয়। তাহলে পরি আমরা মনে রাখবো প্রথমে রস্বই তারপর দীর্ঘই, মানে সিকোয়েন্স অনুযায়ী কি হয়, আগে রস্বই তারপর হচ্ছে দীর্ঘই হয়, তাই না? বোঝা গেল কথা? তো সেই জায়গা থেকে পরীক্ষা, এটা সন্ধি বিচ্ছেদে প্রথম অংশে রস্বই তারপর দ্বিতীয় অংশে দীর্ঘই হবে। ওকে, আচ্ছা। এটাও একটা মানে হচ্ছে আজাইরা জিনিস বাংলা ব্যাকরণে, সেটি হচ্ছে রস্বই দীর্ঘই দুইটা। কি দরকার ভাই, একটা হইলে কি অসুবিধা হইতো? রস্যু একটা হইলে কি অসুবিধা হইতো? কই উচ্চারণের সময় তো আমরা বলি না যে তুমি কি ভাত খেয়েছো। হ্যাঁ, মানে হচ্ছে কি, আমরা এভাবে টেনে তো বলি না যে কি বানানটা, মানে হচ্ছে এখানে তুমি কি করো, এভাবে তো টেনে বলি না, তুমি কি করো, এটা বলি। তাহলে দীর্ঘ ইকারের আসলে হচ্ছে যে হুদাই আজাইরা জিনিস। আহ আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে মানে আমরা যে লিপিগুলো পাইছি, ওই লিপিগুলা হচ্ছে যে মূলত আগে তো বিভিন্ন জায়গায় ছড়া ছিটা থাকতো। তো একজন পণ্ডিত উনি হচ্ছে রসইটাকে এভাবে লিখছে, আরেকজন বলতেছে যে না, আমার তো হচ্ছে যে এটা একটু স্টাইলিস্টিক করা দরকার, এই জন্য এটার সাথে একটু পেছন নিচ দিয়ে একটু লেজ লাগাই দেয়, তাহলে একটু ভালো লাগতেছে দেখতে, সাপের মতো লাগতেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে না, আমরা দুইজন পণ্ডিত যেহেতু, কাউকে আমাদেরকে হচ্ছে মানে ছেড়ে যাওয়া যাবে না, আমরা ওনারটাও গ্রহণ করি, ওনারটাও গ্রহণ করি। যার কারণে ব্যাপারটা এরকম হয়ে গেছে। যাই হোক, এটা আমার ধারণা, জানি না। আচ্ছা, ওকে। তাহলে সেই জায়গা থেকে আমরা একটু মনে রাখবো যে এই যে ই, ই, তার মানে ই, দুইটাই, দুইটা রস্যই, সেটা কি হবে? দীর্ঘই হয়ে যাবে, মানে হচ্ছে দীর্ঘই হয়ে যাবে। ঠিক আছে, আবার একটা রস্যই একটা দীর্ঘই হলেও সেটা কি হয়ে যাবে? দীর্ঘ, দীর্ঘ ইকারে রূপান্তরিত হবে। আবার মানে হচ্ছে যে একটি রস্যই একটি রস্যই, যেমন রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র। অতিযোগ ইন্দ্র, ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। বোঝা গেল কথা? সবার মন রাখছে, হ্যাঁ তাই তো মনে হয়। টেনে টেনে বললে পার্থক্যটা সুন্দর বোঝা যেত। ওকে, আচ্ছা। তাহলে আমরা পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, ইচ্ছা, হ্যাঁ পরীক্ষা। ওকে, আচ্ছা। ওকে, বিপদজাল, বিপদজাল কোন ধরনের সন্ধি? হ্যাঁ, বিপদজাল এটা তো বোঝাই যাচ্ছে। আমরা মনে রাখবো যে স্বরসন্ধিতে দ্বিতীয় অংশের যে শুরুটা আছে, দ্বিতীয় অংশের যে শুরুটা আছে, হ্যাঁ, স্বরসন্ধিতে দ্বিতীয় অংশের যে শুরুটা আছে, সেই শুরুতে আমরা বেশিরভাগ জায়গায় মূলত হচ্ছে স্বরধ্বনি আমরা পাবো। হ্যাঁ, বেশিরভাগ জায়গায় আমরা স্বরধ্বনিটা পাবো। বোঝা গেল কথা? শুরুর দিকে। বুঝতে পেরেছি কথা? ফারহা, বুঝতে পেরেছো? মানে স্বরসন্ধিতে আমরা দুইটা যে অংশ আছে, এই দুইটা অংশের মানে হচ্ছে প্রথম অংশে আমরা হয়তো মানে আহ সেটাকে আমাদের ধারণা করে নিতে হবে, যেহেতু
অ অটা সাধারণত ধারণা করে নিতে হবে, আর বাকি গুলো হচ্ছে যে আমরা বুঝতেই পারবো। আর দ্বিতীয় অংশের শুরুর যে বর্ণটা থাকবে সে বর্ণটা মূলত হচ্ছে স্বরধ্বনিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরকম আরো কিছু উদাহরণ আমরা দেখি। মরুদ্যান, মরুদ্যান সন্ধি বিচ্ছেদ করো তো দেখি, কমেন্ট করো। মরুদ্যান, মরুযোগ উদ্যান। ঠিক আছে, মরুযোগ উদ্যান। তাহলে এখানে কি হইলো, একটা হচ্ছে মরু বানানে শেষে হচ্ছে যে আমরা পাচ্ছি রস্যু, আবার উদ্যান বানানে আমরা শেষে প্রথমে পাচ্ছি রস্যু, তার মানে রস্যু রস্যু মিলে কি হয়ে যাচ্ছে, দীর্ঘ উ হয়ে যাচ্ছে, মরুযুক্ত উদ্যান। তারপর কটুক্তি, ঠিক আছে, কটু যোগ উক্তি। এই যে কটুক্তি বানান মানে হচ্ছে যে দূরভিসন্ধি, হ্যাঁ, দূরবীক্ষণ, হ্রস্ব উকার কোথায় দীর্ঘ উকার হবে, এটা নিয়ে যে আমাদের কি বিভ্রান্তি হয়, কোথায় দন্তন্য হবে কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তস্ব হবে কোথায় তালব্যস্য মূর্ধন্যস্ব হবে, কোথায় হ্রস্ব উকার হবে কোথায় দীর্ঘ উকার হবে। আরে বা, এত কিছু দরকার আসলে ছিল না, একটা হইলেই হইতো, যে কোনো একটা স হইলেই হইতো, যে কোনো একটা ন হইলেই হইতো। মানে হচ্ছে যে এটা তৎসম শব্দ এই জন্য মূর্ধন্য হবে, এটা হচ্ছে বাংলা শব্দ এই জন্য হ্রস্ব উকার হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে একবার বলতেছি যে র এর পরে মূর্ধন্য হবে, আবার বলতেছি যে না এটা বাংলা শব্দ ধরন শব্দটা যার কারণে ধরন বানানে হচ্ছে দন্তন্য হবে, আবার কারণ এটা হচ্ছে সংস্কৃত শব্দ যার কারণে র এর পরে মূর্ধন্য হবে। এত কিছু আসলে হচ্ছে যে আমাদের বিভ্রান্তি হচ্ছে, কিন্তু এখন কিছু করার নাই। মানে হচ্ছে আমরা এভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে আর কি। বাংলা বানান চেঞ্জ করে বাংলা একাডেমি, কখনো কখনো মানে হচ্ছে দেখা যায় গরু এভাবে লিখে কিন্তু গরু হয়ে যায় গরু, গরু। ঠিক আছে, তাই না, এরকম হয়ে যায়, হ্যাঁ, গরু। রবীন্দ্রনাথ এভাবে লিখেছে গরু বানান। বোঝা গেল কথা? ওকে। তাহলে আমরা এরপরে দেখি, মানে হচ্ছে যে এই যে এ কোথায় হয়, যে শুভ যোগ ইচ্ছা, অর্থাৎ এই যে অ এবং ই মিলে এ হয়ে যায় শুভেচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা সন্ধিবদ্ধ শব্দ শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা, তার মানে শুভ এখানে অ আছে আর ইচ্ছাতে ই আছে, অ আর ই মিলে কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। দেবেন্দ্র, দেব যোগ ইন্দ্র, দেবেন্দ্র। ঠিক আছে, ওকে। খুব কনফিউজিং, কি কনফিউজিং, ফৌজিয়া পারিয়া, ওকে, উষা বানান পরিবর্তন করেছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখলাম কি কনফিউজিং লাগছে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ফৌজিয়া ফারিয়া আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। ও না, বানান চেঞ্জ করে সেটা, হ্যাঁ সেটাই। আচ্ছা, তারপর সূর্যোদয়, নিশ্চয়ই সূর্যোদয়। সূর্যোদয় এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি আছে, একটা একটা হচ্ছে অ আছে, আবার এখানে একটা উ আছে, হ্রস্ব উ। তাহলে অ যোগ উ অথবা আ যোগ উ অথবা দীর্ঘ উ মিলে কি হয়, ও হয়, ওতে পরিণত হয়ে যায়। ওকে, ওতে পরিণত হয়ে যায়। তার মানে এখানে কি হচ্ছে, যে সূর্য যোগ উদয়, সূর্যোদয়। নীলোৎপল, নীল যোগ উৎপল, নীলোৎপল। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা। স্যার লিখিত পরীক্ষায় মরুদ্যার এইভাবে দিয়ে সন্ধি বিচ্ছেদ বা ভেঙে লিখতে বলে, যা আমরা যেভাবে শিখি তার উল্টো। এটার জন্য কিভাবে শিখলে সহজে মনে রাখতে পারবো। ওকে, মরুদ্যান এভাবে দিয়ে সন্ধি বিচ্ছেদ বা ভেঙে লিখতে বলে। হ্যাঁ, এভাবে তো বলবে, সন্ধিবদ্ধ শব্দ বলবে, তুমি হচ্ছে যে সেটা মানে বন্ধন মানে বিচ্ছেদ করবা, মরুদ্যান মরুযোগ উদ্যান, সেভাবে বিচ্ছেদ করবা, মরুযোগ উদ্যান। বুঝো না ব্যাপারটা সাজেদা? যে মনে করো এই শব্দ এভাবেই থাকবে, যেমন শুভেচ্ছায় শুভেচ্ছা শব্দটা থাকবে যে নিচের পাঁচটি শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, এই ধরনের প্রশ্ন থাকে। মরুদ্যান শব্দটা থাকলো, যে মরুদ্যান শব্দটা থাকলো, তো তখন তুমি এভাবে করবা যে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। তারপরে হচ্ছে যে যখন এটাকে মরু, মরু বানানটা হচ্ছে যে রস্যকার দিয়ে হবে, তারপর হচ্ছে উদ্যান, মরুদ্যান। ঠিক আছে, বোঝা গেল কথা। মূল যোগ উৎপাটন, মূলোৎপাটন। হ্যাঁ, ওই তো কনফিউশন মানে হচ্ছে যে হবে, মানে বিভ্রান্তি হবে, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প আসলে কিছু নাই। আর বিভিন্ন ট্রিক্স মিক্স শিখে আসলে মানে হচ্ছে যে মাথা নষ্ট আরো বেশি হয়। তো আমি বেশি বেশি প্র্যাকটিস করার পক্ষপাতী। তুমি হচ্ছে যে বিভিন্ন ট্রিক শিখবা, যে যেমন ধরো তুমি হচ্ছে একটা ট্রিক্স তুমি হচ্ছে যে শিখলা এরকম, যে কি বলো, যেমন হচ্ছে পর্যন্ত, এটা সন্ধি বিচ্ছেদ করো তো, পর্যন্ত, পর্যন্ত সন্ধি বিচ্ছেদ করো, পর্যন্ত শব্দটা সন্ধি বিচ্ছেদ করো। ওকে, পর্যন্ত, পরিযোগ অন্ত, পরিযোগ অন্ত, হ্যাঁ পরিযোগ অন্ত, ভেরি গুড হয়েছে। এখন এটা তুমি হচ্ছে যে প্র্যাকটিসের মাধ্যমেই তুমি জেনেছো নাকি ট্রিক্স দিয়ে তুমি জেনেছো, এটা কৌশল দিয়ে? যে মানে আহ ধরো ট্রিক্সটা এরকম, যে একটা জ আছে,
বা মানে হচ্ছে যে আহ খণ্ড ত আছে এরকম, বা জপলা আছে। হুম, জপলা অথবা জ আছে এরকম। তো এখন তুমি মূলত এই যে জয়ের জায়গায় মূলত কি করবা, মানে বিচ্ছেদটা ঘটাবা। তো সেই জায়গা থেকে বেসিক্যালি হচ্ছে যে তুমি প্রথমেই তোমার কাজ হবে কি, তুমি হচ্ছে জ যেখানে আছে সেটা উঠাই দিবা। তাহলে এই যে জটা উঠাই দিলে কি থাকে আর, প থাকে এখানে, র থাকে এখানে, মানে ন ত সংযুক্ত থাকে। তাহলে হচ্ছে যে এখানে কি হলো, পর। তার মানে প্রথম অংশে তুমি বানানের নিয়ম অনুযায়ী হচ্ছে যে সেটা রস্বইকার দিবা অথবা দীর্ঘইকার দিবা, তাহলে পরি। প্রথমে হচ্ছে র এর সাথে যদি রস্বইকার বা দীর্ঘইকার তুমি যুক্ত করতে চাও তাহলে রস্বইকারটা যুক্ত করবা, পরি। আর শেষে যেটা আছে সেটাই, এখানে একটা অ আছে, অন্ত। তো এই যে ট্রিক্স এর কথা বললাম, যে যেখানে জ তুমি পাবা সেই জ এর জায়গায় সন্ধি বিচ্ছেদ করবা, তো জটাকে উঠাই দিতে হবে। এবং বাকি যে অংশটা থাকবে প্রথম অংশের সাথে একটা স্বরধ্বনি যুক্ত করতে হবে, রস্বইকার অথবা দীর্ঘইকার। তাহলে সেই জায়গা থেকে তুমি হচ্ছে বানানের নিয়ম অনুযায়ী রস্বইকার বা দীর্ঘইকার তুমি দিবা। এখন আমাদের বানান জিনিসটাই তো কনফিউজিং, কোথায় রস্বইকার হয় কোথায় দীর্ঘইকার হয় সে ব্যাপারটা নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি আছে। এখন এই ব্যাপারটা তো আমি আসলে জানি না বানানের নিয়ম অনুযায়ী কোথায় রস্বইকার হবে কোথায় দীর্ঘইকার হবে, এটা মনে রাখাটা আমার জন্য বেশ ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে এই যে ট্রিক্স এর কথা বললাম, এখন এটা কি আসলে আমাদের জন্য বেশি ফ্রুটফুল নাকি প্র্যাকটিসটা আমাদের জন্য বেশি ফ্রুটফুল? ধরো আমি এই ট্রিক্স অনুযায়ী আমি আরো অনেকগুলা উদাহরণ তোমাদেরকে দিতে পারি, আরো অনেকগুলা উদাহরণ আমি দিতে পারি তোমাদেরকে। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ দিলাম প্রত্যুত্তর শব্দটা। হ্যাঁ, প্রত্যুত্তর। এখন তুমি মানে হচ্ছে যে যেখানে সন্ধি বিচ্ছেদ করবা কোথায় করবা, এই যে জপলা যেখানে আছে সেখানে। তার মানে সেটাকে তোমাকে উঠাই দিতে হবে। তাহলে সেটা উঠাই দিয়া তোমার হচ্ছে যে সেখানে একটা স্বরধ্বনি যুক্ত করতে হবে, তাহলে প্রতি। আর হচ্ছে যে এখানে কি আছে, রস্যু উত্তর। ঠিক আছে, প্রত্যুত্তর। তো এই ট্রিক্স এর থেকেও বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, বিকল্প কিছু নাই। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখি এখানে অ বা আ থাকতে পারে। আর শেষে মানে দ্বিতীয় অংশের যদি শুরুতে রি থাকে, রি কার রি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, অরে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, অর। মহাযোগ ঋষি, মহর্ষি। দেবযোগ ঋষি, দেবর্ষি। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? ক্লিয়ার? ইকবাল, শাম্মী, মহসিনা, শুনতে পাচ্ছি না ঘুমিয়ে গেছি? ওকে, দেবর্ষি, দেবযোগ ঋষি, মহর্ষি। বলি মহর্ষির সন্ধি বিচ্ছেদ কি হবে, মহাযোগ ঋষি, মহর্ষি। ঠিক আছে, ওকে। না না স্যার ঘুমাই নাই মহসিনা, ভেরি গুড, না ঘুমাইলেই ভালো। ঠিক আছে, আর সাম্মি, ঘুমাই গেছো? তারপরে রিত যদি থাকে দ্বিতীয় অংশের শুরুতে, রিত, তাহলে সেটা আর হবে। হ্যাঁ, শীত যোগ রিত, শীতার্ত। ক্ষুধা যোগ রিত, ক্ষুধার্ত। এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সাম্মি টু, সাম্মি ঘুমাই নাই স্যার। ঠিক আছে, তাহলে কমেন্ট করতে হবে শব্দটা ভাঙার পর যে অংশগুলো হবে ওইগুলো রেগুলার বানান কিভাবে, রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ দেব। ঠিক আছে, হ্যাঁ, সে বানান নিয়ে যখন আলোচনা করবো সেই ব্যাপারটা নিয়ে মানে হচ্ছে আমরা কথা বলবো। এমন সুন্দর ক্লাস কি ঘুমানো যায়? ওকে, না আমরা পড়াশোনা করাইতেছি, পড়াশোনা জিনিসটাই হচ্ছে যে একটা প্যারাদায়ক কাজ, এবং পড়াশোনা যে করায় সে হচ্ছে যে খুবই অস্বস্তিকর ব্যক্তি। আচ্ছা, পড়াশোনা যে আবিষ্কার করেছে সে আমাদের খুব বিরাগ বাজার মানুষ। আচ্ছা, ওকে। জন, জনৈক, জনৈক ব্যক্তি। হ্যাঁ, তাহলে সেটা কি হয়, এই যে এটা আছে এখানে আর এখানে অযোগে অথবা অযোগই, অযোগে অথবা অযোগ ওই। হ্যাঁ, মিলে হচ্ছে যে কি হবে, মিলে হচ্ছে ওই হবে। জনযোগ এক, জনৈক। মতযোগ ঐক্য আমরা কমেন্টে জানাই, মতযোগ ঐক্য, মতৈক্য। ঠিক আছে, অনেকদিন পর রাকিবুল স্যারকে পেলাম সেশনে। আমার কি সেশন করেছো? আমি এর আগে অবশ্য দুটো সেশন করেছি, নিয়েছি এখানে। কাজী নজরুল, জি লিটারেচার। ওকে, ওকে, হ্যাঁ, লিটারেচারের কাজী নজরুল। নজরুল তুমি করিয়াছো ভুল, দাড়ি না রেখে রেখেছো চুল। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমি তো রোজ ক্লাস করি স্যারের। ওকে, আচ্ছা। জি স্যার, সাহিত্য পেয়েছি। ওকে, তারপরে আমরা দেখি সরসন্ধির এখানে আরো একটা বনযোগ ঔষধি। এই যে অ আর ও অথবা ও। ঠিক আছে, মিলে কি হবে, মিলে হচ্ছে, মিলে হচ্ছে ও হবে। হ্যাঁ, বনযোগ ঔষধি আমরা কমেন্টে জানাই, বন ঔষধি, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, দ্রুত না দেখে জানাই, স্লাইডে না দেখে। বনযোগ ঔষধি, বন ঔষধি, এটা সন্ধি বিচ্ছেদটা করো। আমাদের সন্ধি বিচ্ছেদটা পরীক্ষায় আসে বেশি, হ্যাঁ, বিচ্ছেদটা আসে, বন্ধনটা কম আসে। হ্যাঁ,
বিচ্ছেদটা বেশি আসে। বনযোগ ঔষধি, বনৌষধি, ভেরি গুড। মহৌষধি একই রকম ভাবে মহাঔষধি, মহৌষধি, মহৌষধি হচ্ছে মহাযোগ ঔষধি। ওকে, একই রকম ভাবে প্রত্যেক, হ্যাঁ প্রত্যেক, প্রত্যেক এটা সন্ধি বিচ্ছেদ করি দ্রুত, প্রত্যেক সন্ধি বিচ্ছেদ করি প্রত্যেক, আমরা প্রত্যেক শব্দটা সন্ধি বিচ্ছেদ করি প্রতিযোগ এক। যদ্যপি, যদ্যপি শব্দটা সন্ধি বিচ্ছেদ করি যদ্যপি, যদ্যপি আমার গুরু, এই বইটা লেখকের নাম কি? যদ্যপি আমার গুরু, যদ্যপি আমার গুরু। যদি যোগ অপি, যদি যোগ অপি, ভেরি গুড। ইত্যাদি, ইতি যোগ আদি, ইত্যাদি, ইত্যাদি করি ইত্যাদি, ইতি যোগ আদি। ঠিক আছে, এবার আহমদ ছফা নিয়ে আর শহীদুল জহির নিয়ে বেশ আলাপ সমালোচনা হয়েছে, তাই না? শহীদুল জহির থেকে এবার প্রশ্ন থাকবে বিসিএস এ, সবসময় থাকে ইদানিং। শহীদুল জহির খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক, জাদু বাস্তবতা। ওকে, তাহলে তারপরে হচ্ছে যে আমরা স্বল্প, এটা সন্ধি বিচ্ছেদ করি দ্রুত, স্বল্প, স্বল্প শব্দটা সন্ধি বিচ্ছেদ করি স্বল্প, স্বল্প সন্ধি বিচ্ছেদ করি দ্রুত, স্বল্প, স্বল্প শব্দটা সন্ধি বিচ্ছেদ করেছি, ভেরি গুড। অন্বেষণ, অন্বেষণ শব্দটা সন্ধি বিচ্ছেদ করি অন্বেষণ, অন্বেষণ শব্দটা সন্ধি বিচ্ছেদ করি অন্বেষণ, ভেরি গুড। ওকে, এই তো কি, আমরা পারি তো এই বিষয়গুলা, সহজ আমাদের জন্য, সহজ, একেবারে সহজ। ঠিক আছে, পিত্রালয়, পিত্রালয়, পিতৃযোগ আলয়, পিতৃযোগ আলয়, পিত্রালয়। ওকে, পিত্রাজ্ঞা, পিতৃযোগ আজ্ঞা, ওকে, পিত্রাজ্ঞা। মাত্রালয়, মাতৃযোগ আলয়, যদিও এটার মানে খুব বেশি পরিচিতি নেই মাত্রালয়। কারণ হচ্ছে যে আমাদের সমাজ বাস্তবতায় আমরা দেখি যে একটা মেয়ে যখন তার মানে শাশুড়ির বাড়ি থেকে যখন তার বাবার বা মায়ের বাড়িতে যায়, তখন সবাই বলে যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। কেন? তোমার বাবার যেটা বাড়ি সেটা তো তোমার মায়েরও বাড়ি, তাই না? তো মায়ের বাড়ি কেন বলো না? যে যখন মানে হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছ, তখন বলতেছো যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, সেটা তো মায়েরও বাড়ি। এখন থেকে মায়ের বাড়ি প্র্যাকটিস করতে হবে, যে মায়ের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, কারণ বিয়ের পরে বেসিক্যালি হচ্ছে যে একটা মেয়ের শ্বশুর বাড়িটাই তার বাড়ি হয়ে যায়, দলিলে বাবার নাম তাই। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে যে আমরা দেখি শয়ন, সেযোগ অন, শয়ন, নয়ন, নয়নটা করি, শয়ন নয়ন দুইটাই করি, দেখি কমেন্টে জানাই। শয়ন নয়ন, শয়ন নয়ন, নিযোগ অন নয়ন, শয়ন, সেযোগ অন, শয়ন, ভেরি গুড। ওকে, তারপরে হচ্ছে এই যে আমরা একটু দেখি নায়ক, নায়ক সন্ধি বিচ্ছেদ করি নায়ক, নৈযোগ অক নায়ক, গায়ক, গৈযোগ অক গায়ক, গায়িকা, গৈযোগ ইকা গায়িকা, বয়ান, বৈযোগ আন বয়ান। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে গবাদি, সন্ধি বিচ্ছেদ করে গবাদি, গোযোগ আদি, গবাদি, হ্যাঁ। পবন, পোযোগ অন পবন, ভবন, ভ ভবন, ভো ভোযোগ অন ভবন, শ্রবণ, সোযোগ অন, পবিত্র, ওযোগ ইত্র, পবিত্র, গোযোগ এসো না, গবেষণা। তাহলে আমাদের বেশি মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে বিচ্ছেদ, বিচ্ছেদটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। একই রকম ভাবে নাবিক, নৌযোগ ইক নাবিক, পাবক, পৌযোগ অক পাবক, ভাবুক, বউ যোগ উক ভাবুক, রাবণ, রৌ যোগ অন রাবণ। ঠিক আছে, বোঝা গেল কথা? ওকে, নিবাতনের সিদ্ধ সন্ধি, এটা একটু আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। এখন পাতন মানে কি? যুক্তি, অর্থাৎ যার কোনো যুক্তি নাই, অর্থাৎ বাংলা ব্যাকরণে যে বিষয়টা হচ্ছে কোনো যুক্তি দ্বারা খণ্ডন করা যায় না, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেটাই মূলত হচ্ছে নিপাতন। তার মানে নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে যে সন্ধিটা, অর্থাৎ যে মানে সন্ধিটা মূলত হচ্ছে কোনো নিয়মের মধ্যে পড়ে না বা নিয়মে নাই, সেটাকে বলি আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি। তো এরকম নিপাতনে কিছু সিদ্ধ স্বরসন্ধি আছে, সেটা একটু আমরা মনে রাখবো, যেমন কুলোটা, পৌর, অন্যান্য, গোবাক্ষ, মার্তণ্ড, সারঙ্গ, এগুলো এগুলো সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে মনে রাখবো, হ্যাঁ। এগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবো। ঠিক আছে, আমি সন্ধি, নিপা সরকার। আচ্ছা, ওকে। আচ্ছা, ইকবাল, একটু কমেন্ট টমেন্ট করো ভাই, বলো শুনতেছো, পড়া বুঝতেছো ইকবাল, মোহাম্মদ ইকবাল? টিএম করে ফেলবো, হ্যাঁ, ঠাডা মুখস্থ।
ওকে, খুব বৃষ্টি হচ্ছে, তাই না? সব জায়গায় আল্লাহ সবাইকে মাফ করে দিক। অতিরিক্ত পানি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এগুলো কিন্তু আল্লাহর অভিশাপ। তো চট্টগ্রামে খুব বৃষ্টি। হ্যাঁ, চট্টগ্রামে আমরা সবাই দোয়া করি সবাই সবার জন্য। ঠিক আছে। রাস্তায় অনেক জল জমে গেছে। হ্যাঁ, আসলে রংপুরেও বৃষ্টি, হ্যাঁ রংপুরেও বৃষ্টি। আমি এখন রংপুরে আছি অবশ্য, সৈয়দপুরে। আচ্ছা। হ্যাঁ, আমি সৈয়দপুরে আছি। তো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি আমরা হচ্ছে এগুলো একটু মনে রাখবো, এগুলো একটু কৌশলে মনে রাখতে পারি আমরা। এখানে কিছু একটা উপায় আছে, এটা একটু মুখস্থ করতে পারি। একটা পৌর মানে বৃদ্ধ কুলোটা অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষের পাশে মার্তণ্ডের দিকে, এই যে এটা আছে এটা একটু মুখস্থ রাখতে পারি, তাহলে মোটামুটি সবগুলো হয়ে যাবে আর কি, এখানে ইয়ে করা আছে। ওকে, ফি আমানিল্লাহ। ওকে, ব্যঞ্জন সন্ধি নিয়ে এবার একটু আলোচনা করি দ্রুত। ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করি। তোমরাই করবা, হ্যাঁ তোমরা কমেন্টে তোমরাই জানাবা। হ্যাঁ, হ্যাঁ ময়মনসিংহ বৃষ্টি হচ্ছে। মুস্তাক, হ্যাঁ মুস্তাক বলো এবার। বলো তো কথাচ্ছলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? আমরা ব্যঞ্জন সন্ধির ব্যাপারে বলেছি যে স্বরে ব্যঞ্জনে হবে, ব্যঞ্জনে স্বরে হবে, ব্যঞ্জনে ব্যঞ্জনে হবে, ঠিক আছে? মানে স্বরে ব্যঞ্জনে বলতে কি বোঝায়? স্বর ব্যঞ্জনে বলতে বোঝায় যে আমরা বলেছি যে সন্ধি বিচ্ছেদে দুইটা অংশ থাকে। এর মধ্যে প্রথম যে অংশটা, এই প্রথম অংশের শেষে যদি স্বরধ্বনি থাকে, আর দ্বিতীয় অংশের শুরুতে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে। আর দুইটা জায়গায় অর্থাৎ মানে প্রথম অংশে শেষে এবং দ্বিতীয় অংশের শুরুতে যদি স্বরধ্বনি থাকে, তখন সেটা হবে স্বরসন্ধি। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি কথা? আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে যে প্রচ্ছদ এটি কোন সন্ধি, স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি। বুঝতে পেরেছি। ওকে, কথাচ্ছলে কথা যোগ। ওকে, পরিচ্ছেদ, এটা সন্ধি বিচ্ছেদ করি। পরিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ করি। দ্রুত দ্রুত, তিথি, তিথি ডোর। আহ ওকে, পরি পরিচ্ছেদ। ওকে, তরুচ্ছায়া একই রকম ভাবে তরুচ্ছায়া। প্রচ্ছদ, তারপর মুখচ্ছবি, বিচ্ছিন্ন, হুম, আচ্ছাদন। ওকে, ভেরি গুড। ওকে, বুঝতে পেরেছি। ওকে, তারপরে ব্যঞ্জন স্বর আমরা একটু দেখি। ব্যঞ্জন স্বর যেমন দিক, দিগন্ত, দিগন্তটা করি আমরা দিগন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিগন্ত, দ্রুত দ্রুত করি দিগন্ত সন্ধি বিচ্ছেদ করি। ওকে, একটা বিষয় আমরা মনে রাখবো যে ব্যঞ্জন সন্ধিতে, ব্যঞ্জন সন্ধিতে আমরা একটা বিষয় মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। এই যে আমরা অনেকেই হচ্ছে দিক যোগ অন্ত এভাবে আমরা লিখেছি, ঠিক আছে আমাদের সবকিছুই। কিন্তু আমাদের মনে করো অপশনে হচ্ছে যে দিগন্ত সন্ধি বিচ্ছেদের মধ্যে একটা হচ্ছে দিক যোগ অন্ত, এই এটা একটা অপশন আছে। আবার একটা অপশন আছে যে দিক যোগ অন্ত। তাহলে অ্যান্সার হবে কোনটা? কোনটা অ্যান্সার হবে? তিথি অ্যান্সার কোনটা হবে? এই যে এটা অ্যান্সার হবে। কেন এটা হবে? কারণ হচ্ছে আমরা মনে রাখবো ব্যঞ্জন সন্ধিতে প্রথম অংশের যে শেষে যে ধ্বনিটা হয়, স্বর ধ্বনি হোক বা ব্যঞ্জন ধ্বনি হোক, যেটা হোক না কেন, তো সেই জায়গা থেকে আমরা দেখব যে কি হবে, একটা হর্ষ চিহ্ন হবে। বোঝা গেল কথা? একটা হর্ষ চিহ্ন হবে। বুঝতে পেরেছি কথা? মানে যদি সেখানে অধ্বনিটা থাকে, কি থাকে, যদি সেখানে অধ্বনিটা থাকে, তাহলে সেটা কি হবে? হর্ষ চিহ্ন হবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখবো যে হর্ষ চিহ্ন নেই। যেমন ধরো আমি বললাম মৃন্ময়, মৃন্ময়টা মানে হচ্ছে আহ সন্ধি বিচ্ছেদ করো মৃন্ময়, তাহলে মৃৎ যোগ ময়, মৃন্ময়। তাহলে এখানে হর্ষ চিহ্ন আসলে দেওয়া দেওয়া দরকার নাই, হ্যাঁ। বুঝতে পেরেছো কথা? একই রকম ভাবে আমি যদি বলি, মানে হচ্ছে যে, বুঝতে পেরেছি কথা, তন্ময় শব্দটা যদি আমি বলি, তারপর উন্নয়ন শব্দটা যদি আমি বলি, উন্নীত শব্দটা যদি বলি, ঠিক আছে এরকম। ওকে, তাহলে বুঝতে পেরেছি। আরেকটা বিষয় যেটা যেটা সাধারণত নিয়ম, সেটা হচ্ছে মানে মানে বর্গীয় প্রথম বর্ণ যদি থাকে প্রথম অংশের মধ্যে, আমরা বর্গ তো বুঝি তাই না, যে আমরা যে পাঁচটি বর্গ আছে ক ছ ট ত প, তো এই যে বর্গীয় প্রথম বর্ণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তৃতীয় বর্ণেতে পরিণত হয় যখন আমরা বন্ধন করি তখন। মানে ক হয়ে যাবে গতে, মানে বর্গীয় কটা প্রথমটা তৃতীয়তে যাবে গা, তারপরে চ, এটা চলে যাবে হচ্ছে জ, মানে হচ্ছে বর্ণে এরকম আর কি। যেমন এখানে ক বন্ধনের সময় হচ্ছে হয়ে গেছে গ, ক এর জায়গায় গ হয়ে গেছে। এখানে ক গ হয়ে গেছে, চটা জ হয়ে গেছে।
টটা ড হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি কথা, বুঝতে পারতেছি, ক্লিয়ার? মুস্তাক ক্লিয়ার? ওকে। তন্ময়, তথ যোগ ময়, তন্ময়। ঠিক আছে, তথ যোগ ময়, তন্ময় বলেছো, তন্ময় সন্ধি। তৎ, তন্ময় হচ্ছে যে তৎ যোগ ময়, তন্ময়। আর উন্নীত, উৎ যোগ নিত, উৎ যোগ নিত, উন্নীত। ঠিক আছে, বুঝে গেল কথা? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, ক্লিয়ার নিজুম? বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, ব্যঞ্জনে ব্যঞ্জনে দেখি আমরা। এই যে চলচ্চিত্র, বুঝতে পেরেছো? চ এর প্রভাবে ত হয়েছে চ। ওকে। তারপরে বিপজ্জনক, বিপদ যোগ জনক। এগুলো সব প্র্যাকটিস করতে হবে। নিয়ম মানে হচ্ছে যে আহ নিয়মের থেকে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প আসলে কিছু নাই। উল্লাস, উৎ যোগ লাস, উল্লাস। বাগদান, ঠিক আছে, বাগ যোগ দান। তন্মধ্যে, তথ যোগ মধ্যে। শঙ্কা, সমযোগ কা। ঠিক আছে, বোঝা গেল কথা? বুঝতে পেরেছি। এরকম আরো কিছু উদাহরণ আমরা দেখি। সঞ্চয়, সন্ধি বিচ্ছেদ করি, সঞ্চয়। দ্রুত, তারপর হচ্ছে যে সম্মান, ষষ্ঠ। ওকে। সন্ধি সমান প্র্যাকটিস, শুধু শুধু সন্ধি না তিথি, সবকিছু। মানে হচ্ছে ব্যাকরণ, তুমি যাই পড়ো, তুমি এই প্রস্তুতিটা যে জার্নিতে নামছো, এই জার্নিটা বেসিক্যালি হচ্ছে যে প্র্যাকটিস, রিভিশন, অনুশীলন। অনুশীলনের বিকল্প আসলে কিচ্ছু নাই। এখন অনুশীলন করার পরে তুমি যখন মানে হচ্ছে যে অ্যাডমিন ক্যাডার পেয়ে যাবা, তুমি যখন হচ্ছে যে পুলিশ অথবা ফরেন ক্যাডার পেয়ে যাবা, ঠিক আছে, তখন বেসিক্যালি হচ্ছে যে আর এগুলা পড়ার দরকার নাই। ঠিক আছে, বুঝে গেল কথা? তো আপাতত চাকরি পাওয়ার আগ পর্যন্ত তোমাকে এগুলোর প্র্যাকটিস চালায় যেতে হবে এবং অধ্যায় ধরে ধরে পড়তে হবে। অধ্যায় ধরে ধরে পড়তে হবে। পড়ার স্টাইলটা হবে এরকম যে আমি আজকে সন্ধি টপিকসটা পড়বো, আজকে এটা আমার টার্গেট বাংলা অংশের, এটা হচ্ছে আমার টার্গেট। বারবার পড়লেও ভুলে যাই, হ্যাঁ। ওই যে বললাম না, তুমি ঠিক ঠিক ট্র্যাকেই আছো। পড়বা, ভুলে যাবা, পড়বা, ভুলে যাবা, পড়বা, ভুলে যাবা, পড়বা, ভুলে যাবা, পড়বে, মনে থাকবে। বুঝে গেল কথা? তার মানে পড়তে হবে। এখন পড়ার ট্রিক্সটা কেমন হবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে অধ্যায় ধরে ধরে পড়তে হবে। বুঝে গেল? বুঝতে পারতেছি ইকবাল? অধ্যায় ধরে ধরে পড়তে হবে। এখন এই অধ্যায়টা, এই যে সন্ধি অধ্যায়টা আমি পড়বো, সন্ধি টপিকসটা আমি পড়বো, প্রথমত আমাকে কি করতে হবে? এই সন্ধি টপিকসের বিগত সালের প্রশ্নগুলো আমাকে সলভ করতে হবে। আমি সবগুলো প্রশ্ন অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো থাকে, সে প্রশ্নগুলো আমি সবগুলা দেখলাম, একবার রিডিং পড়ে গেলাম উত্তর সহ। আমি বুঝলাম যে সন্ধি থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসে, কোথা থেকে বেশি আসে প্রশ্ন, কার প্রিয় বিষয় কোনটা। যেমন যদি ধরো পিএসসি, পিএসসির মানে সন্ধি থেকে প্রিয় বিষয় হচ্ছে বিসর্গ সন্ধি। মানে হচ্ছে পিএসসির বিসিএস এ আমরা দেখি যে সন্ধি থেকে বিসর্গ সন্ধিটা মানে হচ্ছে বেশি আসে। তাহলে আমার এই সন্ধি টপিকস এর মধ্যে বিসর্গ সন্ধিটা, আমি যদি বিসিএস এর প্রস্তুতি নেই, তাহলে সেক্ষেত্রে আমার এটা বেশি গুরুত্বপূর্ণ। বিসর্গটা আমাকে একদম পুরা আত্মস্থ করে ফেলতে হবে, টিএম। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব? বিগত সালের প্রশ্নগুলো আমি পড়বো। তাহলে আমার প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হইলো যে কোন ধরনের প্রশ্নগুলা পরীক্ষায় আসে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে সন্ধি টপিকসটা A to Z, A to Z হচ্ছে যে আমি একবার রিডিং পড়বো প্রথমবার। এটা হচ্ছে যে আমার একবার জাস্ট রিড আউট করা। তারপরে যেটা হবে সেটা হচ্ছে রিড আউট করার পরে আমি দেখবো যে গুরুত্বপূর্ণ লাইনগুলা কোনগুলা সেগুলো আমি বুঝতে পারতেছি বিগত সালের প্রশ্নগুলা পড়ার কারণে। এবার আমি দ্বিতীয়বার হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলা মার্ক করব। আমাদের মধ্যে কেউ কেউ আছে যে আমার খুব ভাল লাগে মানে হচ্ছে মার্ক করতে। এই কারণে আমি প্রত্যেকটা লাইন, যে সন্ধি শব্দের অর্থ মিলন, এটাকে আমি গোল করে মার্ক করলাম। আরে ভাই, এটা তো আমি জানি সন্ধি শব্দের অর্থ মিলন, এটা মার্ক করার দরকার আছে? অথচ আমার আমার মার্ক করতে হবে, কারণ আমার মার্ক করতে আমার অনেক ভাল লাগে। হ্যাঁ, মানে হাতে রেড কালার বা হচ্ছে যে কোনো একটা মার্কার থাকলে সেটা দিয়ে একটু মার্ক করতে আমার খুব ভাল লাগে, আরাম লাগে। এখন যেটা আমি জানি সেটা তো আসলে দরকার নেই, যেটা আমি জানি না সেটাকে আমার মার্ক করতে হবে, কারণ আমার রিভিশনের সময় আমার কাজে লাগবে জিনিসটা। মানে আমরা করি উল্টাটা। তো যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে যে তুমি মার্ক করবা দ্বিতীয়বার, দ্বিতীয়বার মার্ক করবা যেটা যেটা তোমার, তুমি জানো না কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি বিগত সালের প্রশ্ন দেখে আসছো যে এটা থেকে প্রশ্ন আসতেছে, তো সেই জায়গা থেকে তুমি সেটা মার্ক করবা। এবার তৃতীয়বার গিয়ে ওই মার্ক করা অংশটুকু হচ্ছে যে ভালো করে টিএম করবা, মুখস্থ করবা, আত্মস্থ করবা। আত্মস্থ করার পরে এবার হচ্ছে যে মানে সাথে সাথে তুমি হচ্ছে তোমার মডেল টেস্ট অ্যাপস থেকে
অথবা মানে হচ্ছে যে তোমার P2 এর যে ওয়েবসাইট আছে সেখানে টপিকস ওয়াইজ তুমি হচ্ছে 4-5টা 3-4টা 20 মার্কের অথবা 10 মার্কের তুমি মডেল টেস্ট দিয়ে দিলা। এভাবে তোমার পড়াশোনাটা করতে হবে। আমারও ভালো লাগে মার্ক করতে, হ্যাঁ মার্ক করতে তো ভালো লাগেই, আসলে এটা খুব মজার ব্যাপার, আনন্দ লাগে। আচ্ছা ওকে, তাহলে বুঝতে পারছি পড়ার ট্রিক্সটা কেমন হবে। মার্ক না করলে কেমন জানি পড়া হয়, হ্যাঁ অবশ্যই মার্ক করবা, কিন্তু যেটা তুমি জানো সেটা তো, যেটা তুমি তোমার অলরেডি আত্মস্থ আছে, যেটা তুমি জানো, সন্ধি শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, যেটা তুমি অলরেডি জানো, যেটা মুখস্থ তোমার আত্মস্থ, সেটা তো আসলে আর দরকার নাই, কারণ মানে হচ্ছে যে যেটা তুমি আত্মস্থ করে ফেলছো সেটা আর ভোলার চান্স নাই। বোঝা গেল কথা, বুঝতে পারছি। আগে প্রশ্ন পড়লে যখন পারি না তখন হতাশ হয়ে যাই, তাই আগে চ্যাপ্টার পড়ে নিই, নিয়ে বিগত প্রশ্ন দেখি, তখন 90% সলভ করতে পারি, তখন কনফিডেন্স বাড়ে। এটা কি ইফেক্টিভ হবে? হ্যাঁ এটা এফেক্টিভ, অসুবিধা নাই। জি নিউজ, যা মনে রাখতে হবে তা মার্ক করি। ওকে ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি দেখি। নিপাতনের সিদ্ধ এগুলো একটু জাস্ট মুখস্থের ব্যাপার, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। সো আমরা এগুলো একটু মানে হচ্ছে যে ভালো করে মনে রাখবো, এই যে মনে রাখার উপায় আছে এখানে এগুলো দিয়ে, ঠিক আছে। ওকে, বিসর্গ সন্ধির মধ্যে আমরা একটু মনে রাখবো যে বিসর্গ সন্ধিটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে যে বিসিএস এর যে প্রশ্নকর্তা যারা আছে, বাংলার যে পণ্ডিতরা আছে, মহামনীষী যারা আছে, তারা মূলত হচ্ছে তারা মূলত বিসর্গ সন্ধিটা মানে হচ্ছে পছন্দ করে, তার মানে পিএসসির পছন্দের একটা টপিকস হচ্ছে মূলত সন্ধি থেকে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, ঠিক আছে। তো এই পণ্ডিতরা মূলত হচ্ছে বিসর্গ সন্ধি থেকে মূলত বেশি প্রশ্ন করে, এবং আমরা দেখবো যে বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন আসে, তার মানে এটার আমরা একটু তামা করে ফেলবো, ঠিক আছে, ঝালাপালা করে ফেলবো। বুঝা গেল কথা? বুঝতে পেরেছি ফৌজিয়া, ফারিয়া, মুস্তাক, হালিমা খাতুন? বুঝতে পারতেছি? ইয়েস অর নো? মাত্র দুইজন বুঝছি, আরো কেউ বুঝি নাই, আহারে আফসোস। কি লাভ এত সকালে তাহলে তোমাদেরকে পড়ায় যদি নাই বুঝতে পারো। জি জি, হাফসা আক্তার, সাজিদা। ছেলেরা কোথায়? মুস্তাক, ইকবাল? কি ভাল লাগে না? দুঃখ মনে? কবির মনে আজ কঠিন ব্যথা গো, বাঁচে কিনা বলা দায়, কোন রূপসীর প্রেমের অনল লেগেছে কবির গায়ে। ঠিক আছে, আমাদের একজন স্যারের কবিতা এটা। তো যাই হোক, আহ ইকবাল, ঠিক আছে। ওকে, ছেলেরা অলস না, ছেলেরা প্রো অ্যাক্টিভ। কিসের অলস? সবাই হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ। আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে। চাকরি না পাইলে রূপসীও চলে যায়, যে থাকার সে থেকে যায়, আর যে চলে যাওয়ার সে চলে যায়, সেটাই হয় আর কি। ওকে, বৃষ্টির দিনে কোনো দুঃখ নেই স্যার। আসলে দুঃখ পুষে লাভ কি? দুঃখ আসলে নেই। আর আমাদের জীবনে আমরা হচ্ছে যেটা করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি ঠকতে শিখতে হবে। ঠকা, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। মানে হচ্ছে যে বিনয়ী হওয়া, কাউকে ছাড় দেওয়া, যে লাইফে যত বেশি ছাড় দিতে পারবে সে তত বেশি হচ্ছে সুখী হতে পারবে। ওই যে কিছু কথা আছে না এরকম, অনেকদিন ধরে আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, নদীটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে, কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম ঢের বেশি, তবু আমি নদীটাই দিয়ে দিতাম, কারণ আমি ঠকতে চাই। তাহলে এই যে মানে হচ্ছে ছাড় দেওয়া, একটু ঠকে যাওয়া, ব্যাপারটা কিন্তু মন্দ নয়, লাইফে সুখে থাকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। বেশি ছাড় দিলে আমি আরো বেশি ধরা খাই। হ্যাঁ, ধরা তো খাইতেই হয়, লাইফটা তো ধরা খাওয়ার জন্য। এখন ছোট্ট একটা জীবন আমাদের আসলে, এই ছোট্ট জীবনে আসলে যতটুকু বিনয়ী হয়ে হুম, একজন নির্ভেজাল খাঁটি মানুষ হয়ে বাঁচা যায় সেটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নির্ভেজাল খাঁটি মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। ওকে, তো বিসর্গ সন্ধিটা আমরা এখানে সবগুলো উদাহরণ একটু ভালো করে মনে রাখবো। আমাদের মনোকষ্ট আছে, মন বিসর্গ যোগ কষ্ট, অধঃপতন, অধ বিসর্গ যোগ পতন, ঠিক আছে। তিরোধান, তীর বিসর্গ যোগ ধান, পুনর্মিলন, পূর্ণ বিসর্গ যোগ মিলন, পুনর্মিলন, ঠিক আছে। দুরবস্থা, দু বিসর্গ যোগ অবস্থা, নীরব, নি বিসর্গ যোগ রব, নীরব, ওকে। সদ্যজাত, সদ্য বিসর্গ যোগ জাত, ঠিক আছে। ওকে, আচ্ছা। আহ, একটা বিষয় একটু আলোচনা করি নাই, সেটা হচ্ছে যে অক্ষর, অক্ষর
থেকে আমাদের প্রশ্ন আসে। পিএইচডি একটা প্রশ্ন আসছিল, যেমন বন্ধন, যেমন কলম, এটা একটা শব্দ তাই না? এখানে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ আছে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে ল, একটা হচ্ছে ম। কলম। তাহলে এই যে কলম শব্দটার মধ্যে তিনটা বর্ণ আছে, একটা শব্দ, কিন্তু অক্ষর আছে কয়টা বলো তো দেখি? কলম দুইটা, ভেরি গুড। হ্যাঁ, বেঞ্জামিন আহমেদ। ওকে, দুইটা। কলম শব্দটার মধ্যে দুইটা অক্ষর আছে। তো অক্ষর জিনিসটা কি মূলত? মানে আমাদের এক নিঃশ্বাসে উচ্চারণের, মানে হচ্ছে যে উচ্চারণ করার সময় আমাদের উচ্চারণের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেটাই মূলত অক্ষর। তাহলে এই যে ক, লম, এখানে লম একটা একসাথে আমরা উচ্চারণ করছি, ক একসাথে উচ্চারণ করছি, ঠিক আছে? এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি, রাইট। ওকে, তাহলে অক্ষর ব্যাপারটা একটু মাথায় রাখবো আমরা। একটা প্রশ্ন আসছিল যে সন্ধি টপিক্স থেকে, বন্ধন, এখানে কয়টি অক্ষর আছে? নিপাতনে সিদ্ধ, বিসর্গ সন্ধি, এগুলো একটু মনে রাখবো, আত্মস্থ করে ফেলবো, হ্যাঁ। এগুলো পিএসসির খুবই গুরুত্বপূর্ণ, পিএসসির পছন্দের, পিএসসি ভালোবাসে মূলত বিসর্গ সন্ধিকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখি এবার। আমরা আমাদের পড়া মোটামুটি শেষ সন্ধির টপিকস, এবার আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস আমরা কি কি করব আমরা সেটা শেষে আমরা দেখব। এখন আমরা হচ্ছে যে এগুলোর উত্তরগুলো একটু জানবো, ঠিক আছে? শিরোচ্ছেদ, এই যে দেখো পিএইচসির, বললাম না যে পিএইচসির হচ্ছে সর্বশেষ বিসিএস 46তম বিসিএস পরীক্ষায় সন্ধি থেকে প্রশ্ন আসছে। তো দেখো, তাদের প্রিয় বিষয় কোনটা? এই যে শিরোচ্ছেদ, প্রিয় বিষয় কোনটা বলো? বিসর্গ সন্ধি, হ্যাঁ, তার মানে বিসর্গ সন্ধি থেকে পিএইচসি প্রশ্ন করে, ঠিক আছে? তো শিরোচ্ছেদ সন্ধি বিচ্ছেদ কি হবে দ্রুত জানাও, এটা বিসিএস এর প্রশ্ন। শিরো বিসর্গ যোগ ছেদ, ওকে। তারপরে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি দৃষ্টান্ত কোনটা? এই যে নিপাতনের সিদ্ধটা গুরুত্বপূর্ণ, তার মানে তুমি বুঝতে পারতেছো নিপাতনের সিদ্ধ, বিসর্গ সন্ধি এগুলো গুরুত্বপূর্ণ। এই যে গবাক্ষ, হ্যাঁ, গোযোগ অক্ষ। দুরবস্থা, এটাও কি বিসর্গ সন্ধি থেকে আসছে। সদ্যজাত, এটাও কিন্তু বিসর্গ সন্ধি থেকে আসছে। রবীন্দ্র, ঠিক আছে, রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে দ্বৈপায়ন, দীপযোগ অয়ন। পরস্পর, পরযোগ পর, এটা মূলত হচ্ছে যে নিপাতনের সিদ্ধ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে বাগাড়ম্বর, বাগযোগ আড়ম্বর। জনৈক, জনযোগ এক। প্রাতরাশ, দেখো বিসর্গ সন্ধি থেকে আসছে। ওকে, তাহলে তারপরে একটা প্রশ্ন দেখি, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বা আলোচ্য বিষয়? 18তম বিসিএসে আসছে, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, অনেক পরীক্ষা আসছে এটা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? দ্রুত কমেন্টে জানাই, দ্রুত কমেন্টে জানাই। ধ্বনি, ওকে, ভেরি গুড, ধ্বনি। মাত্র তিনজন, যার যার বাকিরা জানি না, বাকিরা কি জানি না? ওকে, ভেরি গুড, ভেরি গুড। সামিয়া সুলতানা, ওকে। বৈশাখী, নিজম, ঠিক আছে। সন্ধির প্রধান সুবিধা কি? প্রধান সুবিধা কি বললাম? উচ্চারণের সুবিধা, ঠিক আছে, উচ্চারণের সুবিধা, সবই আমাদের সুবিধা। ষড় ঋতু, শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ষট যোগ ঋতু, ঠিক আছে, ষড় ঋতু। তারপরে দুলোক, দ্বীপ যোগ লোক। রত্নাকর, রত্নযোগ আকর, রত্নাকর। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, ঠিক আছে, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ঠিক আছে। সন্ধিতে কোনটি মিলন ঘটে? মূলত ধ্বনির। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে, ঠিক আছে। বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার। আর যদি বলা হয় সন্ধি কয় প্রকার, তাহলে উত্তর হবে তিন প্রকার, ঠিক আছে। বাংলা সন্ধি দুই প্রকার, এ ধরনের প্রশ্ন এখন আর আসবে না। বাংলা সন্ধি কয় প্রকার, আসলেও আসতে পারে, জাস্ট আমরা তো পড়ছি তাই না, যে বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার, সন্ধি মোট তিন প্রকার, ঠিক আছে। ওকে, খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? ওই যে খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই। আচ্ছা, ওকে। তারপরে আরো কিছু প্রশ্ন আমরা এখানে দেখি, দেখবো, এগুলো আমরা একটু সলভ সলভ করে নেব। এখানে অনেকগুলো প্রশ্ন রাখা আছে গুরুত্বপূর্ণ, আমি কিছু প্রশ্ন রেখেছি প্রায় 50টির মতো, এগুলো একটু সলভ করে নেব আমরা, ঠিক আছে। সন্ধির উদ্দেশ্য কি, এগুলো আমরা পারবো, এগুলো আমাদের জন্য অনেক সহজ, খুবই সিম্পল। এসব এসব সহজ ব্যাপারও কি পরীক্ষায় আসে নাকি? তোমরা পরীক্ষায় যখন প্রশ্ন কমন পাবো তখন বলবো, বাহ, এত সহজ বিষয় কি পরীক্ষায় আসে নাকি? ওরা মনে হয় হচ্ছে যে, মানে আমাকে প্রশ্ন করতে দিলে আমি আরো কঠিন করতাম। ওকে, খুবই সহজ মনে হবে। ওকে, আর আমরা মূলত হচ্ছে এই টপিকসের
যেই জায়গা থেকে আমরা প্রশ্নগুলো সলভ করব তাহলে আমাদের প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, প্রস্তুতি হয়ে যাবে। আমরা হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো ভালো করে সলভ করব। জুডিশিয়ারিতে আসা যে প্রশ্নগুলো আছে সন্ধি থেকে সেগুলো সলভ করব। ব্যাংক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু সলভ করব। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন একটু জটিল হয়, তো সেই জায়গা থেকে অর্থাৎ ব্যাকরণ অংশটা, তো সেই জায়গা থেকে আমরা ওই প্রশ্নগুলো একটু বেশি জোর দেব। হ্যাঁ, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। প্রাথমিক মাধ্যমিক স্কুলের পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। পিএসসি এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা পিএসসির অনেক পছন্দের। বাংলা, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ঠিক আছে, ইংরেজির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পিএসসি খুব পছন্দের। কারণ কি জানো? কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যারা প্রশ্ন করে বেসিক্যালি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যায়ের যারা আছে তারা, এবং তারাও একই সাথে হচ্ছে পিএসসির মেম্বার। বুঝতে পারতেছো কথা? তারা একই সাথে পিএসসির মেম্বার, তো দেখা যায় যে তাদের মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন করার সময় তারা যে প্রশ্নগুলো করে ওই প্রশ্নগুলাই মানে হচ্ছে কিছুটা মডিফাই করে তারা হচ্ছে আহ পিএসসি কে জমা দেয়। তো দেখা যায় যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে পিএসসির প্রশ্নের একটা মিল আছে, বিশেষ করে যেগুলো যেগুলো মিল হওয়ার মতো, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয়। বুঝতে পারতেছো কথা? এই জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্কিপ করি সাধারণত চাকরি নিয়োগ পরীক্ষায় প্রস্তুতির সময় এই ধরনের প্রশ্নগুলা, কিন্তু হচ্ছে যে এগুলা স্কিপ করলে আমরা মারা খাবো। হ্যাঁ, সো হচ্ছে যে মারা খাওয়ার আগে আমরা হচ্ছে যে একটু সতর্ক হই। বোঝা গেল কথা? বুঝতে পারছি? ওকে। তো প্রত্যেকটা মানে হচ্ছে যে আমরা যে গাইড বই পড়ি ওই গাইড বইয়ের শেষে অধ্যায়ের শেষে মূলত এই ধরনের টপিকস ওয়াইজ মূলত হচ্ছে আহ মানে আলাদা করে পরীক্ষার প্রশ্নপত্র আছে, সেগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, ওকে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো এখন বিদায় নিতেই হবে।